হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো প্রথমে আমি সরি বলছি, তার কারণ আজকে এই ক্লাসটা 9টার সময় হওয়ার কথা ছিল, কিন্তু তার পরিবর্তে সন্ধ্যাবেলা হচ্ছে। এর কারণ আজকে সারাদিন ধরে ইউটিউবে আপলোডে প্রচণ্ড প্রবলেম হয়েছে। ঠিক আছে, আপলোড করতে গেলে প্রচুর টাইম নিচ্ছে, জানি না কেন এটা হচ্ছে। কালকে রাতের থেকে ইনফ্যাক্ট হচ্ছে। আমরা রিজনিং ক্লাসও কালকে আমাদের দেরিতে আনতে হয়েছিল, যেটা সন্ধ্যাবেলা হওয়ার কথা ছিল সেটা রাত হয়ে গেছিলো। তবুও তোমরা অপেক্ষা করেছো, এই জন্য থ্যাংক ইউ তোমাদেরকে। আর জেনারেল সায়েন্সের আজকে যে 500 MCQর পার্ট 2 করাচ্ছি, তার কিন্তু দারুণ দারুণ প্রশ্ন আছে। সোজা কথা বলতেই প্রথমে 3-4টে প্রশ্ন হিন্দি পিডিএফ থেকে আছে, তারপর সবই বাংলা পিডিএফ থেকে আছে। বাংলায় অনেকে আমাকে সেন্ড করে তাদের নিজস্ব পিডিএফগুলো, সেই পিডিএফ থেকে আমি চুজ করে করে কোশ্চেন্স রেখেছি। ঠিক আছে, যারা পাঠায় তাদেরকে থ্যাংক ইউ। আর এরকম ধরনের প্রশ্ন আছে যে মিথেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং গ্লুকোজের নর্মাল ফর্মুলা তোমরা জানো, কিন্তু স্থূল সূত্র কোনটা, এরকম ধরনের প্রশ্ন প্রথমেই আছে। লাস্টেও দারুণ দারুণ পিএইচ ভ্যালুর ওপর প্রশ্ন আছে কিছু। ঠিক আছে, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের পিএইচ ভ্যালুর উপর প্রশ্ন, যেটা রেলওয়েতে পড়েছে। ঠিক আছে, চাইলে তোমরা আমরা টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে পারো। টেলিগ্রাম গ্রুপ জয়েন করার জন্য তোমাকে টেলিগ্রামটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর তোমাকে সার্চ করতে হবে ডব্লিউবি এক্সাম পোর্টাল কুইজ। কী সার্চ করতে হবে? ডব্লিউবি এক্সাম পোর্টাল কুইজ সার্চ করলেই ওটা পাবলিক গ্রুপ, তুমি অনায়াসে জয়েন করতে পারবে। ঠিক আছে, ওর জন্য কোনো লিঙ্কের দরকার নেই, জাস্ট টেলিগ্রামটাকে ইনস্টল করার দরকার আর ওই গ্রুপে জয়েন করার দরকার। সার্চ করবে ডব্লিউবি এক্সাম পোর্টাল কুইজ। ঠিক আছে, এইটাকে সার্চ করলেই হয়ে যাবে। ওকে, চলো এবার আমি ক্লাসে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন আজকে দেখে নেবো। আচ্ছা চলো, আমাদের প্রথম যে প্রশ্নটা বলেছে, দেখো দারুণ প্রশ্ন। এটা ইনফ্যাক্ট হিন্দি পিডিএফ থেকে নেওয়া, এবং আমি হিন্দি পিডিএফ থেকে যেটা পেয়েছি সেটাই তোমাদের তুলে দিয়েছি। ঠিক আছে, এবার এর যে বাংলাটা সেটা আমি করছি, ভালো করে দেখো। বলা হয়েছে যে এখানে 3টে জিনিস আছে, ভালো করে বুঝবে। আমি নিচে লিখে দিচ্ছি তোমাদের বাংলাটা। বলা হয়েছে যে তোমরা ততক্ষণ অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, এবং এটা সুপার কোশ্চেন, খুব কনসেপচুয়াল প্রশ্ন। বলা হয়েছে যে ইথেন, ঠিক আছে, আছে, হাইড্রোজেন ক্লোরাইড আছে, ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড আছে, মানে HCl আছে। সোজা কথা বলতে নিজের অ্যান্সার দেওয়ার ট্রাই করো। আমি ইচ্ছা করেই লিখছি, যাই তোমার অ্যান্সার দেওয়ার ট্রাই করতে পারো, অপশন মানে টাইমটা পাও। হাইড্রোজেন ক্লোরাইড এবং গ্লুকোজ আছে, ঠিক আছে। এবং এই তিনটের যেটা দেওয়া রয়েছে, দেখো এখানে ক্লিয়ারলি এখানে 3টে সূত্র দেওয়া আছে। ইথেনের সূত্র হচ্ছে C2H6, ঠিক আছে। হাইড্রোজেন ক্লোরাইডের মানে জানো এটা HCl হয়, আর যেটা গ্লুকোজ সেটার হয় এইটা। তিনটেরই দেখো তোমাদের পরিষ্কার দেখো এখানে দেওয়া রয়েছে। তো তোমাদের কী করতে বলেছে এগুলোর আণবিক ফর্মুলা দেওয়া আছে, তোমাদের এগুলোর আনুভবিক সূত্র বার করতে বলেছে। দেখো আনুভবিক হিন্দিতে, বাংলায় এটাকে বলা হয় স্থূল সূত্র। বলে দিচ্ছি, স্থূল সূত্র বা অনুপাত সূত্র বলা হয়। কি বলা হয়? স্থূল সূত্র বা অনুপাত সূত্র বলা হয়। ঠিক আছে, সূত্র 2 প্রকারের হয়, একটা হচ্ছে মলিকিউলার ফর্মুলা বা আণবিক সূত্র, আর আরেকটা হচ্ছে স্থূল সূত্র বা অনুপাত সূত্র। ঠিক আছে, হয়তো অনেকে প্রথমবার কথাটা শুনছো, আর আমিও সত্যি কথা বলতে করাইনি, কারণ এটা একটু হায়ার ক্লাসের জিনিস, অথচ রেলে দিয়ে দিয়েছে। ঠিক আছে, হায়ার ক্লাসের জিনিস হলেও কনসেপচুয়াল এবং বেসিক জিনিস। ঠিক আছে, তো তোমাকে জিজ্ঞেস করেছে যে এইগুলোর যদি, যেমন ইথেনের আমরা ফর্মুলা জানি, ইথেনের ফর্মুলা সবাই জানি, সেটা আমাদের কী হয় চলো একটু লিখে দেওয়া যাক, এটা একটু আলোচনা করে দিই। যেমন ইথেনের ফর্মুলা আমরা কী জানি? আমরা জানি C2H6 হয়। হাইড্রোজেন ক্লোরাইডে কী হয়? HCl হয়, ঠিক আছে। আর গ্লুকোজের কী হয়? C6H12O6 হয়, ঠিক আছে, C6H12O6, ঠিক আছে। এতে কারোর কোনো প্রবলেম নেই। তো এই ফর্মুলাটা কোথা থেকে এলো? দেখো ব্যাপারটা হচ্ছে যেটা স্থূল সূত্র আর কিছুই নয়, এই যে দুটো আছে, এই দুটো রেশিও করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে স্থূল সূত্র। যেমন 2 আর 6 রেশিও করলে আমরা কী পাই? 1 এবং 3 পাই, ঠিক আছে। তার মানে ইথেনের স্থূল সূত্র হয়ে যাবে C1H3। এবার আমরা তো C1কে C1 নাও লিখতে পারি, শুধু C লিখতে পারি, কারণ 1 লেখাও যা না লেখাও তাই। তো আমরা বেসিক্যালি এটাকে CH3 লিখি। হাইড্রোজেন ক্লোরাইডের কিছু নেই, মানে এখানে 1:1 আছে, কারণ হাইড্রোজেনে একটা ক্লোরিন আছে। তো 1:1 মানে এখানে ফর্মুলা একই থাকবে, HClই থাকবে। আর গ্লুকোজের ক্ষেত্রে এগুলো রেশিও নাও, করলে কি হচ্ছে? C1 হচ্ছে, এটা আমাদের 2 হচ্ছে, এটা আমাদের 1 হচ্ছে। তাহলে এর ফর্মুলাটা কী হয়ে যাবে? গ্লুকোজের যে স্থূল সূত্র সেটা হয়ে যাবে C1H2O1। এখন এটাকে আরেকটু ভালো করে আমরা লিখতে পারি CH2O, মানে CH2O এই লিখতে পারি আমরা কি লিখতে পারি? CH2O। দেখো এই 3টে কোথায় আছে সেটাই অ্যান্সার। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অপশানে এই 3টে আছে, সো ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান। দেখো হয়ে গেল, ব্যাস এই হচ্ছে আমাদের অ্যান্সার হবে।
আশা করি বুঝতে পারছো। এবং এর যে অ্যাকচুয়াল ব্যাপারটা এইটা রাখার সঙ্গে সঙ্গে আমি রেলে যে পড়েছে যে টিক মারা আছে সেই লাল সবুজের টিকেও আমি তোমাদের কোশ্চেন্সটা পিডিএফে দিয়ে দেবো, ঠিক আছে? যাতে তোমাদের অনেকে বিশ্বাস হয়, অনেকে আবার বিশ্বাস হয় না, অনেকে বলে যে স্যার হিন্দি পিডিএফ এসব প্রশ্ন পড়েছে, আমাদের তো বিশ্বাস হচ্ছে না, এইরকম হিন্দি পিডিএফ থেকে তুলে দিলাম। এই জন্যই আমি তুলে দিচ্ছি হিন্দি পিডিএফ থেকে। আরেকটা জিনিস, তোমার হাতে কটা আঙুল আছে আর মানুষের কান নাক আছে কি না এরকম ধরনের প্রশ্ন রেলের পরীক্ষায় কিন্তু পড়ে না, এটা মনে রাখতে হবে। অনেকেই আমাকে প্রশ্ন করেছে এমন প্রশ্ন পড়বে, না পড়লে আমি করাচ্ছি কেন? এগুলো তো পরীক্ষায় পড়াই প্রশ্ন, আমার নিজের বানানো কোনো প্রশ্ন নয়, ঠিক আছে? এটা হিন্দি পিডিএফ থেকে তুলে দেওয়া প্রশ্ন, অনেকেই একটু ডাউটফুল ছিলে, সেই জন্য আজকে আমি হিন্দি পিডিএফ থেকে পারফেক্টলি তুলে দিয়েছি। কী বলা হয়েছে আরেকবার বলে দিই। ইথেন, হাইড্রোজেন ক্লোরাইড এবং গ্লুকোজের আণবিক ফর্মুলা দেওয়া আছে, তোমাকে স্থূল সূত্র বা অনুপাত সূত্র বার করতে বলেছে। স্থূল সূত্র যা, অনুপাত সূত্র তাকেই বলা হয়, ঠিক আছে? স্থূল সূত্র যা, অনুপাত সূত্র তাকেই বলা হয়। আশা করি বুঝতে পারলে কীভাবে হয়। এই যে ভ্যালুগুলো রয়েছে এদের রেশিও করতে হবে। 2 আর 6 রেশিও কত? 1:3, এটা 1 এটা 3 হয়ে যাবে। এই দেখো 1 তো 1 না বসালেও যা হয়, তা না বসালেও তাই, তো CH3 বলা হয়। এই সিএলের ক্ষেত্রে H আর Cl 1:1, তো HClই থাকবে। এটার ক্ষেত্রে C6H12 O6 ছিল 6 নির্ঘাত অনুপাত করতে পারো, 1:1 হবে, তার মানে CH2 হয়ে যাবে। 1গুলো কাটছাট করে CH2O এটা আমাদের হবে, ঠিক আছে? চলো, যদি এটা না বুঝতে পারো, পরে আরেকটা রেখেছি, সেটাও হিন্দি পিডিএফ থেকে তোলা, একজন আমাকে সেন্ড করেছেন, থ্যাংক ইউ তাকে। চলো, সেটা আমরা আলোচনা করে দেবো। আজকে আমাদের দ্বিতীয় প্রশ্ন বলছে যে এখানে মিথেন, ইথেন এবং বিউটেন, CH4, C2H6 এবং C4H10 এই তিনটের আণবিক ফর্মুলা দেওয়া আছে, অর্থাৎ নর্মাল যে ফর্মুলা আমরা জানি সেটা দেওয়া আছে। বলেছে তার প্রয়োগসিদ্ধ বা এম্পেরিক্যাল মানেই ওই স্থূল সূত্র। দেখো বলে দিই, এই যে স্থূল সূত্র বললাম, ঠিক আছে? স্থূল সূত্র বা যাকে অনুপাত সূত্র বলা হয়, তার যে ইংরাজি হয় সেটা হয় এম্পেরিয়াল ফর্মুলা, ঠিক আছে? এম্পেরিক্যাল ফর্মুলা তোমাকে বার করতে বলেছে, সেই এম্পেরিক্যাল ফর্মুলা বার করতে বলেছে, ঠিক আছে? এম্পেরিক্যাল ফর্মুলা, যাই হোক, সেই এম্পেরিক্যাল ফর্মুলা তোমাকে বার করতে বলেছে। ওকে, তো আমি আবার একটু লিখে দিই। মিথেন, চলো প্রথমে একটু লিখেই করাই, কারণ এটা ফার্স্ট টাইম আমি তোমাদের করাচ্ছি। মিথেনের ক্ষেত্রে আমরা কি জানি যে এটা হয় আমাদের CH4 হয়, এর যে নর্মাল ফর্মুলা, ঠিক আছে? ওকে, আচ্ছা, ইথেনের ক্ষেত্রে আমাদের কি হয়, একটু আগেই করিয়েছি, C2H6 হয়, C2H6, ঠিক আছে? আর এখানে বিউটেনটাও নিয়েছে, ঠিক আছে? বিউটেনের কি বলেছে? C4। আমি কিন্তু হিন্দি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, ওখানে যে টার্মগুলো রয়েছে সেগুলো দেখে বুঝতে পারছি। অ্যাকচুয়ালি এদের আণবিক সূত্র দেওয়া রয়েছে, তোমাকে স্থূল সূত্র বার করতে বলেছে, ঠিক আছে? তো কী করো, দেখো এটা 1:2, এখানে তো কিছু নেই, মানে 1 আছে, আর 1:4 যেটা হয় সেটা হয়তো 1:4ই হয়, এ তো আর কাটাকুটি যায় না, তো এটা আমাদের কি হবে? CH4ই থাকবে। যেখানে কাটাকুটি যাবে না সেই ফর্মুলাটাই থেকে যাবে। এখানে কাটাকুটি যাচ্ছে, সেটা 1 আর 3 হয়ে যাবে, মানে এটা হয়ে আমাদের কী যাবে? CH3 হয়ে যাবে। 1কে দেওয়া যায় না দেওয়া যায়, এটা আমাদের কাটাকুটি যাচ্ছে, 2 আর 5 যাচ্ছে, তো এটা বেসিক্যালি কী হয়ে যাবে? আমাদের C2H5 হয়ে যাবে। জাস্ট রেশিও করে সেটা বসাও, তো অ্যান্সার আমাদের কোনটা হবে? ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন, দেখতে পাচ্ছি এটা CH4, এটা CH3, এটা C2H5, দিস ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি, এগুলো একটাও উত্তর হবে না। আশা করি এরকম ধরনের প্রশ্ন তোমরা কিন্তু পড়লে আর ঘাবড়াবে না, যদি দিয়েও দেয় তোমরা কিন্তু পেরে যাবে, তাই না? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। নিজের আগে অ্যান্সার দাও। তোমাদের আমি জৈব রসায়ন কিন্তু খুব দারুণ করে করি, সুতরাং অ্যান্সার দেওয়া উচিত। কী করে অ্যান্সার দেবে সেটা ভালো করে দেখো। আগে আমি উত্তরটা বলে দিই। বলেছে, এটাও হিন্দিতে আছে, এখানে বলেছে নিম্নলিখিত में से कौन सा मिलन सही है, यानी ये बोलना चाह रहा है कि এটা বলতে চাইছে ইট মিনস দ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ কারেক্টলি ম্যাচড, কোনটা নিচের কোনটা সঠিকভাবে মেলানো আছে, অর্থাৎ পেন্টেনের ক্ষেত্রে কোনটা ঠিক হবে, সেটা কি ঠিকঠাক আছে? বিউটেন, এটা পেন্টেন, ঠিক আছে? প্রথম যেটা আছে আমি লিখেও দিচ্ছি, এটা হচ্ছে পেন্টেন, সরি এটা পেন্টিন, PENTENE, মানে এখানে যেটা দেওয়া রয়েছে এটা অ্যালকিন গ্রুপের কথা বলা রয়েছে, অ্যালকেন, ঠিক আছে? অ্যালকেন নয়, অ্যালকিন, ঠিক আছে? KENE, অ্যালকিন গ্রুপের কথা কিন্তু বলা রয়েছে, ভালো করে বুঝবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ এইসব ধরনের জিনিসগুলো যদি গোলাও তাহলে কিন্তু আর প্রবলেম হয়ে যাবে। এখানে যতগুলো দেওয়া রয়েছে সব অ্যালকিন দেওয়া রয়েছে, এটা দেখো বিউটিন দেওয়া রয়েছে, ঠিক আছে? বিউটিন, TENE, এটা দেখো ইথিন দেওয়া রয়েছে, এটা দেখো প্রোপিন দেওয়া রয়েছে, প্রোপেন নয় কিন্তু প্রোপিন, ঠিক আছে? PENE, তো কোনটা হবে? ঠিক আছে, দেখো যেহেতু এটা
অ্যালকেন গ্রুপের কথা বলা রয়েছে, যেহেতু এখানে বলা রয়েছে অ্যালকেন গ্রুপের কথা, আমরা জানি অ্যালকেন গ্রুপের ফর্মুলা হয় CnH2n। CnH2n। যদি আমরা পেন্টেনকে ধরি তাহলে পেন্টেনের এনের ফর্মুলা হয় 5, পেন্টেন কথার মানেই 5। যদি আমরা বিউটেন ধরি, বিউটেনের ক্ষেত্রে এনের যে ফর্মুলা হয় সেটা হয় 4, n=4 হয়, সবাই জানি আমরা, কারণ আমি তোমাদের করেই দিয়েছি। যদি ইথেন ধরি তাহলে সেটা কত হয়, 2 হয়। আর যদি প্রোপেন ধরি তাহলে সেটা এনের ভ্যালু কত হয়, সেটা এনের ভ্যালু দেয় আমাকে 3। এটা এনের ভ্যালু, এই যে 2 লিখেছি এটা এনের ভ্যালু দেয় আমাকে 3, মানে 2 এখানে। ইথ কথার মানে 2টো কার্বন থাকবে, বিউট কথার মানে 4টে কার্বন থাকবে, পেন্ট কথার মানে 5টা কার্বন থাকবে, পেন্ট ফর 5, আর প্রোপ কথার মানে 3টে কার্বন থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমি PRO 3টে, তো 3 এইভাবে 3 দিয়ে মনে রাখি, ঠিক আছে, ছোটোবেলায় এভাবে মনে রাখতাম, এখন মনে থেকে যায়। এবার চলো আমাদের কার্যকারিতা দেখানো যাক, আমরা কতটা শিখেছি সেটা একবার দেখে নেওয়া যাক। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে 5টা কার্বন থাকার কথা, আছে 1টা 2টো 3টে 4টে 5টা, ইয়েস আছে, 5টা কার্বনই আছে। তো 5টা থাকার কথা, 5টা আছে, কিন্তু পেন্টেনের যে ফর্মুলা হওয়া উচিত, পেন্টেনের 5, তো এরকম পেন্টেন তো 5, তার মানে C5 আর H2n মানে H10 এর ফর্মুলা হওয়া উচিত। তাহলে এখানে কি 10টা হাইড্রোজেন আছে, দেখা যাক। 3 আর 2 5, 6 7, 7 আর 2 9, 9টা হাইড্রোজেন আছে। তো এটা আমার কেটে গেল কেটে, এটা আমার হবে না। নেক্সট দেখো বিউটেন, বিউটেনের ক্ষেত্রে আমার C4, তার মানে H8 হওয়া উচিত, H8 আমার হওয়া উচিত। আছে 1টা কার্বন, 2টো কার্বন, 3টে কার্বন, 4টে কার্বন, ওকে। হাইড্রোজেন কি 8টা আছে, 3 আর 2 5, 1 6 আর 2 8, ইয়েস আছে। তো এটাই আমার কারেক্ট অপশান হবে, আমি তোমার চোখ কান নাক বুঝিয়ে বলে দিচ্ছি। আর আমার দেখার দরকার, কারণ আমার যে কোনো একটা অপশানই কারেক্ট হবে, ঠিক আছে, আমার তো বাকিগুলো কারেক্ট হবেই না। সো দিস ওয়ান ইজ দ্য কারেক্ট অপশান, এটুকু গ্যারান্টি দিয়ে আমি তোমার বলতে পারি। তবুও চলো আমি বাকিগুলো একটু চেক করে নিই। ইথেন মানে হচ্ছে 2টো, তো এখানে হওয়া উচিত C2H4, ঠিক আছে। দেখো এখানে C2 তো আছে, কিন্তু H দেখো অনেক বেশি আছে, 5টা আছে H, তো এটা তো আমার অপশানে যাবে না, এটা হবেই না। প্রোপেন দেখো, প্রোপেনে আমার জানি এনের ভ্যালু কত আমাদের 3, তো এটা হবে C3H6, কারণ 3 2 6, কারণ ফর্মুলাতে এই যে CnH2n অ্যালকেনের ফর্মুলা হয়। তো এটা কি আমার হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি 6-এর থেকে অনেক বেশি আছে, 2 2 4 3 7 আছে, তো এটাও আমার কিন্তু অপশানে খাটছে না, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার একটাই হবে, সেটা হচ্ছে বিউটেন। দেখো অ্যান্সার বেরিয়ে গেল। দেখো কীভাবে তোমাদেরকে জৈব রসায়ন কেন করিয়েছিলাম, কেন এগুলো ভাগ করে দেখিয়েছিলাম, মনে করে দেখো। যখন ক্লাস করেছিলাম অনেকেই খালি বলতো MCQ করান স্যার, MCQ করান, এই প্রশ্নটা কোন MCQ, কোন লুসেন্ট, কোন বইতে আছে, ভালো করে ভাবো। অর্থাৎ তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি কিন্তু চ্যাপ্টার পড়ে যাওয়ার পরেও তোমার মনে হবে তুমি কিছু পড়োনি, ওখানে কোশ্চেন এমন দেবে। আমার কথা বোঝা যাচ্ছে? সুতরাং বেসিক থেকে পড়ো, ওই সমস্ত MCQ বইয়ের কথা ফার্স্ট ছাড়ো, বই হাতে নাও বা আমার ক্লাস ভালো করে দেখো, এবং সেটাকে থরলি, মানে একদম প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখো, তাহলে দেখবে তোমরা পরীক্ষায় পারছো, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটা যাবো। আচ্ছা, এই প্রশ্নগুলো একজন পাঠিয়েছিল, এর পরের যে প্রশ্নগুলো সেগুলো বাংলাতেই একজন আমাকে পাঠিয়েছে, তো যিনি হিন্দিতে পাঠিয়েছেন তাকে আমি বলবো আমি নেক্সট দিন তোমার বাকি প্রশ্নগুলো করিয়ে দেবো, ঠিক আছে। এই প্রশ্নগুলো সে পাঠিয়েছে, বাকি প্রশ্ন আরও কয়েকজন পাঠিয়েছে, তাদেরগুলো আমাকে নিতে হবে, তো সবারটা নিয়ে আমি চলবো, ঠিক আছে। চল নেক্সট আমরা এবার একটু বাংলা প্রশ্নের দিকে যাব, যেটা একদম ব্র্যান্ড নিউ কিছু ভালো প্রশ্ন আছে। প্রশ্ন বলছে ওজোন গ্যাসের একটি অণুতে কতগুলো পরমাণু থাকে। খুব সোজা প্রশ্ন, কিন্তু এর পরে আমি যে প্রশ্নটা দেবো সেটা কিন্তু একটু টাফ হয়ে যায়। প্রশ্নগুলো আমি লিখিয়ে দিচ্ছি তোমাদের। সোডিয়াম বাইকার্বনেটের একটি অণুতে কতগুলো পরমাণু থাকে। সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। আর সোডিয়াম কার্বনেটের একটি অণুতে কতগুলো পরমাণু থাকে, এগুলো রেলের পরীক্ষায় পড়া প্রশ্ন। সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। আরও সাপোজ ধরো, হ্যাঁ, ফেরিক ক্লোরাইড, don't mind my handwriting is not so good, and ferrous chloride, ঠিক আছে। সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফেরিক ক্লোরাইড, নেক্সট হচ্ছে ফেরাস ক্লোরাইড। সব কটা তোমাকে বলতে হবে। প্রথমে এটার অ্যান্সার দাও, ওজোন গ্যাসের একটি অণুতে কতগুলো পরমাণু আছে। এগুলো সবই রেলের পরীক্ষা পড়ার প্রশ্ন, ডোন্ট ওয়ারি। এমনটা ভাবার কারণে আমি বানিয়ে তোমাদের এক্সট্রা কঠিন করে দিচ্ছি, তেমন কোনো মানে নেই, ঠিক আছে। দেখো প্রথম কথা হচ্ছে ওজোন গ্যাস মানে হচ্ছে আমরা জানি এটা হচ্ছে O3, ঠিক আছে। O3 মানে অক্সিজেনের 3টে পরমাণু থাকে, তো অ্যান্সার উইল বি হেয়ার 3, এটাই আমাদের উত্তর হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
আচ্ছা, সোডিয়াম বাইকার্বনেট, প্রবলেম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের যে সংকেত সেটা জানার দরকার ফার্স্ট। সোডিয়াম বাই মানে একটা হাইড্রোজেন তো থাকবে, সোডিয়াম বাই, এই যে বাই মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, তাহলে Na মানে সোডিয়াম, এইচ হলো, আর আমার এখানে কার্বনেট বলেছে তো CO3 হবে, ঠিক আছে। এই হচ্ছে ফর্মুলা হয় সোডিয়াম কার্বনেটের ফর্মুলা কি হয়, Na2CO3, কি হয় Na2CO3। ফেরিক ক্লোরাইড, দেখো ইক, যখন কথাটা ইক থাকে তখন যোজ্যতা বেশি হয়, যখন আস কথাটা থাকে ফেরাস আস তখন যোজ্যতা কম হয়, তোমাদের বলেছিলাম। তো ফেরিকের ক্ষেত্রে আমরা FeCl3 ইউজ করব, আর ফেরাসের ক্ষেত্রে আমরা Fe বলেছি কম হবে তো Cl2 ইউজ করব। দেখো এটা 3 এটা 2, ঠিক আছে। এটা গেল প্রথম কথা। এবার তুমি বলো কোনটায় কটা পরমাণু আছে। দেখতেই পাচ্ছ এখানে সোডিয়াম একটা, হাইড্রোজেন একটা, কার্বন একটা, কিন্তু অক্সিজেন 3টে, তাহলে টোটাল 1 2 3টে 3 আর 3 6টা, তাহলে টোটাল এখানে কটা আছে, 6টা আছে। শিওর কটা আছে এখানে, 6টা। সোডিয়াম কার্বনেট কটা আছে, দেখতে পাচ্ছ সোডিয়াম 2টো, কার্বন একটা, 2 এর 3, 3 আর 3 6, এখানেও আমার কটা আছে, 6টা আছে। এখানে আমার লোহা একটা, ক্লোরিন 3টে, অর্থাৎ টোটাল আমার কটা আছে, 4টে। এখানে আমার কি আছে, লোহা একটা এবং ক্লোরিন 2টো, অর্থাৎ টোটাল আমার কি আছে, 3টে। আশা করি বুঝতে পারলে। তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু রেলের পরীক্ষায় মানে আগের বছর ভালো রকমের দিয়েছে, সেহেতু সংকেত যোজ্যতার আমি যে ক্লাস তোমাদের দিয়েছিলাম সেটা প্লিজ ভালো করে করে যাও। ওখানে দেখবে অনুপরমাণু যে ক্লাস ছিল ওখানে প্রচুর সংকেত আমি তোমাদের করিয়েছিলাম, একদম প্রচুর লিস্ট ধরে, সেই ধরনের ব্যাপারগুলো একটু করে যাও, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন আজকে আমাদের, প্রোপেনের আণবিক সংকেত হলো, একটাই যে পিডিএফ, সেই একটাই পিডিএফ থেকে তোমাদের তোলা, ঠিক আছে। এটা আমাকে পাঠিয়েছে দেবাশিস, থ্যাংক ইউ দেবাশিস তোমাকে। আচ্ছা, দ্য মলিকিউলার ফর্মুলা অফ প্রোপেন, প্রোপেনের মলিকিউলার ফর্মুলা এর মধ্যে কোনটা, ঠিক আছে। অ্যান্সার উইল বি দিস, দেখে নাও অ্যান্সার কোনটা হবে, প্রথমটা কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এবার একটা জিনিস ভালো করে দেখো, আমি তোমাদের যেটা বলতে চাইছি ভালো করে শুনবে। যদি বলে প্রোপেন আর প্রোপাইন, ভালো করে বুঝবে, যেটা রেলের পরীক্ষায় পড়া প্রশ্ন ছিল এর ওপর ছিল বলে আমি আর ওটা দেইনি। প্রোপেন আর প্রোপাইনের লিখছি এখানে, প্রোপেন, ঠিক আছে, আর ওদিকে যাবে আমাদের প্রোপাইন, ঠিক আছে, প্রোপাইন, ভেরি ইম্পর্ট্যান্ট, প্রোপেন এবং প্রোপাইন, ঠিক আছে। যদি বলে এই প্রোপেন আর প্রোপাইন, আশা করি বুঝতে পারছো, প্রোপেন এবং প্রোপাইন, তো এই দুটোর মধ্যে ভরের পার্থক্য কত, ঠিক আছে। যদি বলে এই দুটোর মধ্যে যে পারমাণবিক ভর আছে তার পার্থক্য কত, দেখো প্রোপেনের যে ফর্মুলা হয় এখানে তুমি দেখতে পাচ্ছ C3H8, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, C3H8 কীভাবে আসে আমরা জানি, CnH2n+2 এই ফর্মুলা দিয়ে আসে, কারেক্ট, ওকে। এনের ভ্যালু এখানে হচ্ছে আমাদের 3, তাহলে এই ফর্মুলা অনুযায়ী তুমি এখানে বসাও, এটা পাবে, সেইটা অনুযায়ী বসাও, তুমি উপরেরটা পেয়ে যাবে, ঠিক আছে, গেল। আচ্ছা, প্রোপাইনের যে ফর্মুলা হয়, প্রোপাইনের আগে তোমাদের ব্যাপারটা লিখি, সেটা হচ্ছে CnH2n-2 CnH2n-2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, দুটোর মধ্যে আমি আলাদা করে দিচ্ছি, CnH2n-2। তাহলে সেই অনুযায়ী তুমি যদি এখানে মানে সংকেত তৈরি করার চেষ্টা করো, কারণ এখানেও আমাদের এনের ভ্যালু 3ই হয়, প্রোপেন মানেই আমাদের 3 হবে আমাদের, ঠিক আছে, প্রোপেন মানেই কি আমাদের 3 হবে, প্রো কথার মানেই আমাদের এখানে 3 হবে। তাহলে এনের ভ্যালু যদি 3 বসাও তাহলে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ওখানে যেটা 3 × 6 - 2 মানে C3H4, ঠিক আছে, কী হবে, C3H4 দেবে, ভালো করে বুঝবে। এনের ভ্যালু যদি 3 রাখো তাহলে এদিকে এখানে কী যাবে, C3H4। আমার যারা জৈব রসায়নের ক্লাস দেখেছো তাদের এসব জিনিস পুরনো, তাদের এসব জিনিস অসুবিধা হওয়ার কথা না, প্রায় 1 বছর আগে আমি করিয়ে দিয়েছি। তোমরা যারা রেলের ক্লাস দিন বলে এখন বলো, তাদের ক্ষেত্রে আমি একটা কথা রিয়েলি বলতে বাধ্য হচ্ছি, যদি আমার 1 বছর ধরে ক্লাস যারা করে আসছো তারা কিন্তু কখনো বলে না রেলের ক্লাস দিন, কারণ রেলের ক্লাস আমি আজ থেকে শুরু করি, 2019 থেকে করাচ্ছি আমি, ইনফ্যাক্ট
2019 থেকে আমার ক্লাস চলছে। আমি পরীক্ষার জন্য বসে থাকি না যে কবে পরীক্ষা হবে তখন আমি ক্লাস দেবো। আমার ক্লাস যখন পরীক্ষা হয়, যখন মানে ওরা ডেট দেয়, তখন অলরেডি আমার সিলেবাস খতম হয়ে যায়, ঠিক আছে। তাই আমি 2019 থেকে ক্লাস করাচ্ছি। প্রথম কথা, জৈব রসায়নের 2খানা মতো ভালো ক্লাস আছে, 2-3খানা মতো ক্লাস আছে, চাইলে ওগুলো দেখে নিতে পারো। তো প্রোপাইন, আর নিচে আমি কমেন্ট বক্সে লিঙ্কও দিয়ে রাখছি ফার্স্ট কমেন্টে। তো এই হচ্ছে আমাদের প্রোপেনের ফর্মুলা C3H8, আর এই হচ্ছে আমাদের প্রোপাইনের ফর্মুলা, ঠিক আছে, C3H4। তোমাকে বলেছে এটার যে ভরের মধ্যে পার্থক্য কত। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটার যে ভর, ভরের মধ্যে পার্থক্য কত। দেখো আমি একটুখানি টাইম নিয়ে তোমাদের বলছি, কারণ টাইম নিয়ে বলতে হয় সব জিনিসপত্র। যাদের ধৈর্যের অভাব আছে তারা স্কিপ করে পরেরটায় যেতে পারো, বা ভিডিওটাকে সামান্য সময়ের জন্য অফ রাখতে পারো। এখানে আমি দেখতে পাচ্ছি কার্বনের আমার কটা আছে, কার্বনের আমার 3টে আছে, রাইট। কার্বনের আমার কটা আছে, 3টে আছে। তা আমি জানি কার্বনের একটা কার্বন হচ্ছে 12 হয়, একটা আমার কার্বন কী হয়, 12 হয়। তো 3টে আমার কার্বন কী হবে, 3 12 36 হবে। আর আমি দেখতে পাচ্ছি এখানে হাইড্রোজেন আমার কটা আছে, 8টা আছে, ঠিক আছে। আমি জানি একটা হাইড্রোজেনের আমার 1 হয়, তাহলে 8টা হাইড্রোজেনের কত হবে, আমার 8 হবে। তাহলে টোটাল আমি এখান থেকে কী পাচ্ছি, টোটাল আমি এখানে কতগুলো পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি 36 + 8 মানে হচ্ছে 44, রাইট। আর এদিকে দেখো, এদিকে আমার কার্বন কটা আছে, এদিকেও আমার 3টে আছে। সো কার্বনে আমার পার্থক্য আসবে না, কার্বনে আমার কোনো পার্থক্য আসবে না, মানে এখানেও আমার সেই 36টাই হবে, ঠিক আছে। আমি 1 লবমায় 36 লিখছি। আর হাইড্রোজেন আমার কটা আছে, 4টে আছে। তো ব্যাপারটা আমার হাইড্রোজেনেই আসবে। হাইড্রোজেনের মানে একটা, তো 4টের কত হবে, 4 হবে। তো টোটাল আমরা এখানে কী পাচ্ছি, 36 + 4 মানে 40 পাচ্ছি, ঠিক আছে। 36 + 4 মানে আমরা কী পাচ্ছি, আমরা 40 পাচ্ছি। তোমাকে বলে যে ডিফারেন্স বার করতে, ডিফারেন্স তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, ডিফারেন্স আসছে 4। এটা আমাদের উত্তর হবে। এটা কিন্তু রেলের পরীক্ষায় পড়া প্রশ্ন। প্রোপেন মানে এলপিতে পড়েছিল কি গ্রুপ ডিতে পড়েছিল, যেখানে খুশি পড়ুক, তাতে কিছু যায় আসে না। রেলের পরীক্ষা পড়া মানে আমাকে করতে হবে। প্রোপেন এবং প্রোপাইনের যে পারমাণবিক ভর, তার পার্থক্য কত, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 4 ইউনিট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার এত কিছু না করেও তুমি ডিরেক্টলি দেখতে পারতে যে এখানেও কার্বনের 3টে আছে, ঠিক আছে, এখানেও কার্বনের 3টে আছে। সে এদের ভর তো সেমই হবে, কার্বনের 3টে পরমাণু, এদিকেও কার্বনের 3টে পরমাণু। কিন্তু এখানে হাইড্রোজেন 8টা আছে, এখানে হাইড্রোজেন আমার কটা রয়েছে, 4টে রয়েছে। তো পার্থক্যটা এখানেই হবে, 8টা এখানে 4টে। সো একটা হাইড্রোজেনের 1 করে হয়, তাহলে 8টা হাইড্রোজেনের 8 হবে। একটা হাইড্রোজেনের 1 করে হয়, 4টে হাইড্রোজেনের 4 হবে। 8 - 4 মানে 4ই এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। তো 1 লমে উত্তর আসতে পারতো। এটা আরেকটা প্রশ্ন বলে দিলাম। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আজকের তৃতীয় প্রশ্ন বলছে 4 মিটার/সেকেন্ড বেগে চলমান 0.5 কেজি ওজনের একটি বলের গতিশক্তি কত হবে। গতিশক্তির যে ফর্মুলা আমরা কী জানি, আগে উত্তরটা দেখে নাও। উত্তর আমাদের কী হচ্ছে, 4 জুল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ডেফিনেটলি গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, কেই, ঠিক আছে। কেইর যে ফর্মুলা আমরা জানি, সেটা আমরা কী জানি, 1/2 × m মানে মাস মানে ভর ইন্টু ভি তা স্কোয়ার, এই হচ্ছে আমরা জানি। এই ফর্মুলা অনুযায়ী আমরা যদি এখানে পুট করি 1/2 × মাস আমার কেজিতে থাকবে, যেটা আছে 0.5 ইন্টু ভি স্কোয়ার। ভি আমাদের কত, 4, তার স্কোয়ার হবে এখানে। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, 1/2 × 0.5 ইন্টু আমাদের 4 × 4 = 16, ঠিক আছে। আমি এরকম আস্তে আস্তে করছি, মানে পরীক্ষার সময় তোমাদেরও যে আস্তে আস্তে করতে হবে তা নয়। এটা আমাদের 2 দিয়ে 16কে কাটলে 8 হয়, 8 × 5 করলে 40 হয়, 40-এ একটা পয়েন্ট কেটে গেল, তার মানে এখানে 4 হচ্ছে। তো 4 জুল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একটা জিনিস মনে রাখবে, খুব ভালো করে মাথা রাখবে, যে যখনই আমরা এমকেএস পদ্ধতির কথা বলি, আমরা জানি অনেক রকম পদ্ধতি আছে, এমকেএস এবং সিজিএস। এম মানে হচ্ছে এখানে, এম মানে হচ্ছে মিটার, ঠিক আছে। এম মানে কি এখানে, মিটার, ঠিক আছে। কে মানে হচ্ছে এখানে কেজি, আর এস মানে হচ্ছে এখানে সেকেন্ড। এস মানে কি এখানে সেকেন্ড। তো অলওয়েজ মনে রাখবে, যখনই আমরা কোনো অলওয়েজ মাথা রাখবে, যখনই আমরা এমকেএস পদ্ধতির কথা বলি, তখন এই 3টে কম্বিনেশনের কথা বলি, মানে মিটার/সেকেন্ড এবং কেজি একসঙ্গে থাকতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস মাথা রাখবে, যখন আমরা সিজিএস পদ্ধতির কথা বলি, ঠিক আছে, CGS, সি মানে হচ্ছে সেন্টিমিটার মানে সেমি, ঠিক আছে। জি মানে হচ্ছে আমাদের গ্রাম, ওকে। আর এস কথার মানে হচ্ছে কি, আমাদের সেকেন্ডই হয়,
এস মানে কি হয় আমাদের সেকেন্ড হয়। ওকে, অর্থাৎ সিজিএস যখন আমরা কথা বলবো তখন আমরা সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ডের কথা ভাববো, আর যখন এমকেএস পদ্ধতি কথা বলবো তখন আমরা মিটার, সেকেন্ড এবং কেজির কথা ভাববো। এমন কোনো ফরম্যাট নেই যেখানে আওয়ারকে নেওয়া হয়, কিলোমিটার পার আওয়ারকে নেওয়া হয়। মনে রাখবে, মানে আমাদের যে স্ট্যান্ডার্ড পদ্ধতি, সেই স্ট্যান্ডার্ড পদ্ধতি অনুযায়ী কিলোমিটার এবং আওয়ারকে সাধারণত নেওয়া হয় না। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আমরা পরেরটায় যাব। চলো পরেরটার উত্তর দাও। বলছে নিম্নলিখিত কোনটি প্যারাসাইট হিসাবে গাছপালা থেকে পুষ্টি সংগ্রহ করে, অর্থাৎ যেটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ডিরাইভস নিউট্রিশন ফ্রম প্লান্টস অ্যাজ প্যারাসাইট, অর্থাৎ এদের যে নিউট্রিশন সেটা প্যারাসাইটিক। ঠিক আছে, অ্যান্সার তোমাদের হবে কাসকুটা। অপশান দেখে নাও, কাসকুটা উইল বি দ্য কারেক্ট অপশান। ঠিক আছে, এটা তোমাদের অ্যান্সার হবে। এখন এটা অ্যান্সার কেন? কাসকুটা হচ্ছে এমন একটা গাছ যেটা বড় গাছ, কাসকুটা একটা লতার মতো, এরকম সরু লতার মতো, ইনফ্যাক্ট দেখতে সবুজ হয়, এরকম সরু লতার মতো। ঠিক আছে, এবং এই বড় সড়ো একটা গাছের গায়ে গায়ে এরকম দানা দানা মতো বীজ হয় এদের, বা বলতে পারো পাতার মতোই হয় দেখতে। ঠিক আছে, এরকম দেখতে হয় এদের গায়ে। এবং এরা কি করে, বড় বড় গাছের গায়ে এরা লেগে থাকে লতার মতো। ঠিক আছে, এবং সেখান থেকে এরা পুষ্টি সংগ্রহ করে, বেসিক্যালি এটা আমি বলতে চাইছি। ওকে, এটা একটা লতানো গাছ এবং এটা এক বর্ষজীবী হয়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, বলে দিচ্ছি কী কী পয়েন্ট এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, দেখে নাও। প্রথম কথা, কাসকুটা একটা পরজীবী গাছ, এটা একটা মেজর ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, আমি লিখেও দিচ্ছি তোমাকে। চলো, কাসকুটা হচ্ছে একটা পরজীবী, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, কাসকুটা হচ্ছে এক বর্ষজীবী। জাস্ট আ মিনিট, এক বর্ষজীবী। ঠিক আছে, আর এরা কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে পড়ে। ঠিক আছে, এরা কিন্তু অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে পড়ে। ঠিক আছে, অ্যাঞ্জিওস্পার্ম মানে কি? গুপ্তবীজি, গুপ্তবীজি। ঠিক আছে, বানান মিস্টেক হতে পারে, মানে বাংলা বানানের কথা বলছি, নিজে দেখে নিও। অ্যাঞ্জিওস্পার্ম মানে কি? গুপ্তবীজি। এটা গেল এদের কাছ থেকে পাওয়া ব্যাপার। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট আছে, সেটাও একটু তোমাদের বলে দেবো। সেটা হচ্ছে এইটা, ব্রায়োফাইলাম। ব্রায়োফাইলামকে আমাদের যেটা নর্মাল ভাষায় বলা হয় পত্রকুচি গাছ। ঠিক আছে, আমি তো তাই বলি, ছোটোবেলায় আমি স্কুল থেকে এই গাছ আনতামও, পত্রকুচি। কী হয়, এদের যে পাতা, ঠিক আছে একটু দেখাই, পাতাগুলো একটু বড় বড় হয়, এবং সবথেকে বড় কথা কি, এদের পাতা দিয়েই এদের গাছগুলো জন্মায়। এদের যে পাতা, নতুন যখন গাছ জন্মাবে তখন এদের পাতা দিয়েই জন্মায়, অর্থাৎ পাতার যে প্রান্ত সেখান দিয়ে নতুন পাতা আবার গজায় এবং সেখান দিয়ে গাছ তৈরি হয়। ঠিক আছে, নতুন পাতা আবার গজায়, পাতার যে প্রান্ত সেটা দিয়েই নতুন পাতা গজায় এবং গাছ তৈরি হয়। ব্রায়োফাইলাম বেসিক্যালি এই কারণেই বলা হয়, ব্রায়ো কথার মানে হচ্ছে এখানে বীজ, ফাইলাম কথার মানে হচ্ছে এখানে তোমাদের পাতা। ঠিক আছে, ওই জন্য ব্রায়োফাইলাম কথাটা এসছে, ব্রায়োফাইলাম অর্থাৎ পাতা থেকেই এদের আবার নতুন গাছের জন্ম হয়, পত্রকুচি আমাদের চলতি ভাষায় বলা হয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চল নেক্সট। আচ্ছা, এই গাছটা কিন্তু লাল হয় না, এটা সবুজই হয়, জাস্ট তোমাদের এঁকে দেখানোর জন্য, এরকম দেখতে হয় একটা। আচ্ছা, এই গাছটার একটা নাম আছে, সেটাও তোমাদের বলে দিই। এই গাছটাকে বলা হয় উইজার্ড হেয়ার। ঠিক আছে, বলা যায় না, পড়তে পারে উইজার্ড হেয়ার, অর্থাৎ যারা ওই তন্ত্রমন্ত্র করে তাদের দাঁড়ি, মানে এই গাছটাকে দেখতে ওই রকম লাগে। ঠিক আছে, উইজার্ড হেয়ার বা ডেভিলস হেয়ার এটাও বলা হয় এই গাছটাকে, ডেভিলস হেয়ার। ঠিক আছে, ডেভিলস হেয়ার, এই দুটো জিনিস, এটা এনসিইআরটিতে এই দুটো পয়েন্ট একটু বলা আছে, ওই জন্য তোমাদের জাস্ট বলে দিলাম, বলা যায় না, পড়তে পারে। আচ্ছা, কাসকুটা এবং ব্রায়োফাইলাম নিয়ে কিন্তু আমি আমার এনসিইআরটির যখন পেড ক্লাস করিয়েছি বায়োলজিতে, সেখানে কিন্তু আলোচনা করেছি। বায়োফাইলাম চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের কোশ্চেন্সে যাব। এটা পরের প্রশ্ন, বলছে কার্বনের ভর যদি 12 হয় আর হিলিয়ামের গ্যাসের ভর যদি 4 হয়, প্রতিটি মৌলের যদি 1 মোলের জন্য নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক। মানে কার্বনের ভর 12, আমি প্রশ্নটা মানে আগে বুঝিয়ে দিই, আর হিলিয়ামের ভর হচ্ছে 4, যেটা বলা আছে। যদি তাই হয় তাহলে কার্বনও যদি 1 মোল নেওয়া হয়, তাহলে হিলিয়ামও যদি 1 মোল নেওয়া হয়, তাহলে দুটোর মধ্যে কোনটার ভর বেশি বা কোনটার ভর কম হবে সেইটা নিয়ে 4টে বিবৃতি এখানে দেওয়া আছে, কোনটা সঠিক বলতে বলেছে। ভালো করে বুঝবে, কার্বনও 1 মোল নেওয়া হচ্ছে, হিলিয়ামও 1 মোল নেওয়া হচ্ছে। আমরা কি জানি? আমরা জানি যে 1 মোল, 1 মোল
1 মোল বলতে আমরা কি বুঝি 6.023, অনেক জায়গায় 22ও লেখা থাকে কারণ এটা সম্পূর্ণ মানে নাম্বার নয়, এরপর আরও আছে 10⁻23T পার্টিকেল। পার্টিকেল বলতে এখানে অণু হতে পারে, পরমাণু হতে পারে। তুমি যদি বলো 1 মোল সাইকেল বা 1 মোল আপেল বা 1 মোল কমলালেবু বা 1 মোল লোক, তার মানে এই 6.023 × 10⁻23টি বোঝাবে। তাদের ভর কি, ওজন কি, এগুলো কোনো মাহাত্ম্য রাখে না। 1 মোল একটা নাম্বার, তাহলে 1 মোল কার্বন ওঠাও আর 1 মোল হিলিয়াম ওঠাও, তাদের ভর যাই হোক না কেন দুজনের পরিমাণ সমান হবে। অর্থাৎ হিলিয়ামের একটি মোলে উপস্থিত হিসাবে 1 মোল কার্বনে একই সংখ্যক পরমাণু থাকবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ রাইট অ্যান্সার ইজ সি, ABC। 3 নম্বর অপশানটা কারেক্ট, মানে সি অপশানটা কারেক্ট। ঠিক আছে, হিলিয়ামের 1 মোলে যতটা পরমাণু থাকবে কার্বনেরও 1 মোলে ততটাই পরমাণু থাকবে। ঠিক আছে, এমন মনে করার কোনো কারণ নেই কার্বনের পারমাণবিক ভর এই তো, হিলিয়ামের পারমাণবিক ভর এই তো, এদের মধ্যে পার্থক্য ঘটবে, কোনো পার্থক্য ঘটবে না। খুব দারুণ এবং ভালো প্রশ্ন, খুব কনসেপচুয়াল প্রশ্ন। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, আজকে আমাদের পরের প্রশ্ন বলেছে যে রাসায়নিক বৈশিষ্ট্যগুলির মধ্যে মেন্ডেলিভ নজর দিয়েছিলেন যে যৌগগুলির ওপর। তোমাদের মনে আছে হয়তো আমি মেন্ডেলিভে একটা ছোটো বলতে পারো ট্রিক দিচ্ছি বা ছোটো বলতে পারো একটা টিপস দিচ্ছি তোমাদের। সেটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা করার জন্য আমি বলেছিলাম মেন্ডেলিভের হাইড্রাইট অ্যান্ড অক্সাইড, এবং মেন্ডেলিভের হাইড্রাইট এবং অক্সাইডগুলো কীভাবে মনে রাখতে হবে সেটা ট্রিক দিয়ে একটা আলাদা করে ভিডিও বলা আছে। এবার তুমি বলো হাইড্রাইট আর অক্সাইড বলতে কী কী বোঝায়? ডেফিনেটলি হাইড্রোজেন আর অক্সিজেন বোঝায়। তো যারা যারা গেস ঠিক করেছো তাদের পক্ষে অ্যান্সার ঠিকই বেরোবে, হাইড্রোজেন আর অক্সিজেন। মেন্ডেলিভ কিন্তু এই দুটো ব্যাপারের উপরে গুরুত্ব দিয়েই উনি কিন্তু পারমাণবিক তার যে সংখ্যা অনুযায়ী অর্থাৎ অ্যাটমিক নাম্বার অনুযায়ী তিনি তার এটা বানিয়েছিলেন, এবং দুটো ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। একটা হচ্ছে হাইড্রোজেনের গুণাবলী, দুই হচ্ছে অক্সিজেনের গুণাবলী। আমরা জানি যে জারণ এবং বিজারণের ক্ষেত্রে হাইড্রোজেন আর অক্সিজেন মারাত্মক প্রাধান্য রাখে। হাইড্রোজেন ও অক্সিজেন মোটামুটি সব কিছুর সঙ্গেই মোটামুটি বিক্রিয়া করে। ঠিক আছে, জন্য হাইড্রাইট অ্যান্ড অক্সাইডের ফর্মুলা তোমাদের মনে আছে হয়তো, আমি তোমাদের করিয়েছিলাম মেন্ডেলিভের ক্ষেত্রে। সরি, মেন্ডেলিভ তো পারমাণবিক ভরের ওপর করেছিলেন, নট পারমাণবিক নাম্বার। ঠিক আছে, অ্যাটমিক নাম্বারের ওপর নয়, রিয়েলি সরি, স্লিপ অফ টাং হয়েছে। অ্যাটমিক নাম্বারের ওপর নয়, অ্যাটমিক মাসের ওপর মেন্ডেলিভ কিন্তু তার টেবিল বানিয়েছিলেন। ঠিক আছে, দিস ইজ অ্যাটমিক মাস। ওকে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। চলো দেখো পরের প্রশ্ন, কোন ফুলের গাছগুলিতে পাতার ধার বরাবর কোনাগুলির মধ্যে কোরক বা বার্ড তৈরি হয়? দেখো এই যে আমি একটু আগে বললাম ব্রায়ো মানে বীজ বা বার্ড, আর ফিলাম মানে হচ্ছে পাতা। তাহলে অ্যান্সার আমাদের এখানে কী হবে? অ্যান্সার কিন্তু আমাদের ব্রায়োফিলাম হবে। একটু আগে তোমাদের গাছটা এঁকেও দেখিয়েছিলাম। ঠিক আছে, অ্যান্সার উইল বি দিস। নাও ব্রায়োফাইটা কী? গোলাপ বা কলা নিয়ে আমি আলোচনা করছি না, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নয়, এটা নিয়ে একটু আলোচনা করে দিই। ব্রায়োফাইটা কী? প্রথম পয়েন্ট, ব্রায়োফাইটাকে বলা হয় উভচর উদ্ভিদ। ঠিক আছে, অ্যাম্ফিবিয়ান, উভচর উদ্ভিদ। কারণ এই যে টাইপটা এই হচ্ছে প্রথম যে ডাঙায় থাকতে এসেছিলো, মানে ভূমিতে বা জমিতে থাকতে এসেছিলো। ঠিক আছে, তো ডাঙায় থাকার ক্ষেত্রে এ হচ্ছে ফার্স্ট উদ্ভিদ, উভচর, ওই জন্য অ্যাম্ফিবিয়ান বলা হয়। অ্যাম্ফিবিয়ান অফ প্লান্ট বলতে ব্রায়োফাইটাকে বোঝানো হয়। ঠিক আছে, অ্যাম্ফিবিয়ান, অ্যাম্ফিবিয়ান। ঠিক আছে, অ্যাম্ফিবিয়ান অফ প্লান্ট বলতে কাকে বোঝানো হয়? ব্রায়োফাইটাকে বোঝানো হয়। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর যেটা পয়েন্ট, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এদের কোনো ভাস্কুলার বান্ডিল থাকে না। এরা আভাস্কুলার হয়, ভাস্কুলার বান্ডিল থাকে না। এগুলো দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, সেই জন্য আর তোমাদের ব্রায়োফাইটা নিয়ে ডিরেক্ট আমি আলোচনা করেছি পেড ক্লাসে। ভাস্কুলার বান্ডিল থাকে না। 10টা ক্লাস আমার ফ্রি আছে, ঠিক আছে, বায়োলজিতে। বাকি ক্লাসগুলো পেড ভার্সানে আছে। বায়োলজি বাদ দিয়ে সবই, ইভেন ম্যাথেরও প্যারালাল একটা ফ্রি ভার্সান আছে। অনলি বায়োলজিটাই আমি এক্সক্লুসিভলি, মানে টিম মনে করেছি এক্সক্লুসিভলি ওটাকে পেডে রাখা হয়েছে 10টা ক্লাস ছাড়া। তোমরা চাইলে 300 টাকা দিয়ে ওটাকে এখন নিতে পারো, কারণ রেলওয়ে গ্রুপটি এখনও দেরি আছে। ঠিক আছে, তো ভাস্কুলার বান্ডিল, আর যেটা মানে নেবে কি করে সেটার জন্য আমি দেখো এই যে পিডিএফটা পাবে, পিডিএফে দেখবে ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, তো ভাস্কুলার বান্ডিল থাকে না, সরি, এদের ভাস্কুলার বান্ডিল থাকে না। এটা গেল দ্বিতীয় কথা। 3 নম্বর যেটা ব্যাপার, যেটা খুব ইম্পর্টেন্ট, যে এদের যে জীবনচক্র হয় সেটা হ্যাপ্লোডিপ্লন্টিক হয়। হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল একটা ভিডিওতে বোঝানো পসিবল নয়। ঠিক আছে, এখানে বোঝাচ্ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি, মনে রাখবে হ্যাপ্লোডিপ্লন্টিক হয় এদের যে লাইফ সাইকেল, ডিপ্লন্টিক। এবার অনেকেই বলবে স্যার আমরা হ্যাপ্লোডিপ্লন্টিক বলতে বুঝতে পারছি না। ঠিক আছে, হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল হয়, যেটা একটা ভিডিওতে বোঝানো সম্ভব নয়। ওকে,
হ্যাপ্লো ডিপ্লন্টিক লাইফ সাইকেল, রেলওয়েতে প্রশ্ন পড়েছে যে নিচের কোনটি ডিপ্লন্টিক লাইফ সাইকেল আছে, নিচের কোনটি হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল আছে, নিচের কোনটি হ্যাপ্লো ডিপ্লন্টিক আছে। ব্রায়োফাইটার ক্ষেত্রে আমরা হ্যাপ্লো ডিপ্লন্টিক দেখি, অর্থাৎ ডিপ্লন্টিক আবার হ্যাপ্লন্টিক একসাথে হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে 4 নম্বর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এদের এক্সাম্পলগুলো। সেটা হচ্ছে হর্ন ওট, এর এক্সাম্পল হর্ন ওট, WORT। 2 নম্বর এক্সাম্পল হচ্ছে মস। 3 নম্বর এক্সাম্পল হচ্ছে লিভার ওট, ঠিক আছে। এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মানে এক্সাম্পল এগুলো করে যেও পরীক্ষার সময় পড়তে পারে যে ব্রায়োফাইটার এক্সাম্পল কী কী আছে। মস, লিভার ওট, হর্ন ওট এরা হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। আর এদের বিজ্ঞানসম্মত নাম অনেক সময় পরে উইকিপিডিয়া সার্চ করলে পেয়ে যাবে। যাই হোক, এগুলো হচ্ছে ছোটো করে বললাম। ব্রায়োফাইটা নিয়ে আমি মনে হয় একটা ক্লাস পুরো দিয়েছিলাম, বড় ক্লাস, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে, নির্বাত বা বাধাহীন বস্তু স্থির অবস্থায় থাকা এবং একই গতিতে চলতে থাকার প্রবণতাকে কী বলে? অ্যান্সার হবে তোমাদের জাড্ডো। নিজেরা ট্রাই করো একবার, অ্যান্সার তোমাদের হবে কি জাড্ডো, ঠিক আছে। জাড্ডো উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ইনার্শিয়া, ঠিক আছে। জাড্ডো বা ইনার্শিয়া, ভরবেগের ইংরেজি হচ্ছে মোমেন্টাম, নিচের দিকে দেওয়া আছে। আর বলের ইংরেজি ফোর্স, সেটাও নিচের দিকে দেওয়া আছে। জাড্ডের ইংরেজি ইনার্শিয়া, এই যে, ঠিক আছে। জাড্ডো বলতে আমরা বুঝি কোনো গতিশীল বস্তুর সমান বেগে একই রেখায় গতিশীল থাকার প্রবণতা, যদি তাকে বল প্রয়োগ না করে থামানো না হয়। আর স্থির বস্তুর চিরকাল স্থির থাকার প্রবণতা, যদি তাকে বল প্রয়োগ করে গতিমান না করা হয়। এই যে ঘটনা, এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি জাড্ডো, ঠিক আছে। নিউটনের যে গতিসূত্র আছে 3টে, তার থেকে এই ব্যাপারটা পাওয়া যায়, ঠিক আছে। নিউটনের গতিসূত্রের উপর আমার ক্লাসও আছে, ডিটেলসে আমি তোমাদের ক্লাস করিয়েছিলাম। স্থির বস্তুর চিরকাল স্থির থাকার, বাইরে থেকে যা প্রয়োগ না করলে, বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তুর গতিশীল স্থির থাকার ক্ষমতা, আর গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় গমন করার ক্ষমতাকে আমরা বলি জাড্ডো, বা প্রবণতাকে আমরা বলি জাড্ডো। ইট ইজ আ টেন্ডেন্সি, সোজা কথা বলতে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, মরফোলজি অফ ফ্লাওয়ার। দেখো, আমার কিন্তু পুরো একদম ডিটেলসে ভিডিও ফ্রিতে দেওয়া আছে। ওই 10টা যে ফ্রি ভিডিও বললাম তার মধ্যে একটা ভিডিও আছে মরফোলজি অফ ফ্লাওয়ার। এই মরফোলজি অফ ফ্লাওয়ার থেকে এই প্রশ্নটা পড়েছে, এবং আগের বারেও যে প্রশ্নটা ছিল একটু আগে দেখতে পাচ্ছিলে, সেটাও মরফোলজি অফ ফ্লাওয়ার থেকে ছিল ইনফ্যাক্ট। প্রশ্ন আমাদের বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রেজেন্ট ইন দ্য সেন্টার অফ এ ফ্লাওয়ার? কোনটা নিচের ফুলের কেন্দ্রে অবস্থান করে? অ্যান্সার তোমাদের হবে গর্ভপত্র। লাস্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান। দেখে নাও অ্যান্সারটা, ঠিক আছে। কি কেন হচ্ছে বলে দিই, দেখো ডিটেলসে একটু এঁকে বলে দিই। আমি একটা আদর্শ ফুল নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের জবা ফুল, ঠিক আছে। একটা আদর্শ ফ্লাওয়ার আমি এখানে নিচ্ছি, যেটা হচ্ছে তোমাদের জবা ফুল, ঠিক আছে। একটু এঁকে দেখাই। আচ্ছা, জবা ফুলের মাঝখান দিয়ে যদি কাটো, যদি একটাই পাপড়িকে নাও, ঠিক আছে, একটাই যদি পাপড়িকে নাও, তাহলে এরকম একটা ফিগার তুমি পাবে, ওকে। এবং আরেকটা জিনিস তুমি পাবে, যেটা হচ্ছে কি, এর মাথা দিয়ে এরকম মুন্ডো মতো বেরিয়ে গেছে, এই পোর্শনটাকে তুমি পাবে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস পাবে, সেটা বলে দিই, যেহেতু জবা ফুল পুরোপুরি লাল হয়, ওই জন্য লালই আঁকলাম। একটা তুমি এখানে একটা ফিলামেন্ট পাবে, ঠিক আছে। জাস্ট আ মিনিট, এই তুমি পাবে, ওকে, পরিষ্কার। এবং এগুলো অনেকটা থাকে, এমন নয় যে এখানে একটাই আছে, একটা নয়, আরও থাকে। আচ্ছা, এর ভেতরে কি কি হয় দেখো। এর ভেতরে আমরা জানি যে এরকম ওভিউল অবস্থান করে, ঠিক আছে, এরকম ওভিউল অবস্থান করে। এবার এইগুলো কি বৃত্তান্ত সব আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো, ঠিক আছে। এখান থেকে একদম ধরে করাচ্ছি তোমাদের। এই যে দেখতে পাচ্ছ যে, ঠিক আছে, এই যে পোর্শনটা, এই পুরো পোর্শনটাকে আমরা কি বলছি? আমরা বলছি বৃতি, ঠিক আছে, যেটাকে আমরা বলি ক্যালিক্স, ঠিক আছে। বৃতি বা ক্যালিক্স, বৃতি বলে লিখেও দিচ্ছি, আশা করি বুঝতে পারলে, বৃতি বা ক্যালিক্স। আর এই যে পাতার মতো অংশ দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি ফুলের পাপড়ি বলি, ঠিক আছে। এটাকে আমরা কি বলি? সেপাল বা পেটালও বলি অনেক সময়, ঠিক আছে, ঠিক আছে। এটাকে আমরা কি বলি? পেটাল বলি। বায়োলজিতে একে করলাও বলা হয়, ওকে। আচ্ছা, এটাকে আমরা বলতে পারি যে পাপড়ি, গেল। আমার পেনটা একটু ডিস্টার্ব করছে, দুবার পেন চেঞ্জ করতে হচ্ছে।
আচ্ছা, এবার এই যে দেখতে পাচ্ছ দণ্ডায়মান একটা অংশ রয়েছে, এই দণ্ডায়মান অংশটাকে কী বলি? এটাকে আমরা বলি ফিলামেন্ট। এই যে পার্টটার দণ্ডের মতো অংশ, এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি ফিলামেন্ট। ফিলামেন্ট, ঠিক আছে। আর এর যে মাথায় যে পার্টটা রয়েছে, ঠিক আছে, মাথায় যে পার্টটা রয়েছে, এই পার্টটাকে আমরা বলি পরাগধানী বা অ্যান্থার। এই যে পুরো পার্টটা, এর ভেতরে ছোটো ছোটো কী থাকে? পরাগ রেণু থাকে। এই যে আমি ছোটো ছোটো ডট দিচ্ছি, এগুলো পরাগ রেণু। এই পুরো পার্টটা, এই পুরো পার্টটাকে আমরা কী বলি? আমরা বলি পরাগধানী। আমরা কী বলি? আমরা বলি পরাগধানী বা অ্যান্থার, ঠিক আছে, অ্যান্থার। পরীক্ষার সময় ডিরেক্টলি অ্যান্থারও দিয়ে দেয়, ঠিক আছে। আর এই যে অ্যান্থার আর ফিলামেন্ট দেখতে পেলে, আর এর ভেতরে আছে পোলেন। পোলেন মানে রেণু, পোলেন মানে রেণু। ছোটো ছোটো যে ডটগুলো দিচ্ছে এগুলো হচ্ছে পোলেন মানে রেণু। এই দুটোকে নিয়ে, এই যে দুটো, একটু আমাকে দাগাতে দাও নাহলে তোমাদের গুলিয়ে যাবে, ঠিক আছে। এই যে দুটো, এই যে দুটো, এই দুটোকে নিয়ে যেটা তৈরি হচ্ছে, এই যে দুটো, এখানে ব্র্যাকেটও করে দিচ্ছি, এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটা নিয়ে যেটা তৈরি হচ্ছে তাকে আমরা বলি পুংকেশর, যেটা এখানে অ্যান্সারেও আছে। দেখো এখানে স্টামেন বলে কথাটা দেওয়া রয়েছে। এই পুরো পার্টটাকে আমরা কী বলি? আমরা বলি পুংকেশর বা স্টামেন, ঠিক আছে। এই যে অ্যান্থার এবং ফিলামেন্ট, যদি বলে যে স্টামেন কী নিয়ে তৈরি হয়? অ্যান্থার এবং ফিলামেন্ট, এবং তার মধ্যে পোলেন। অ্যান্থারের মধ্যেই পোলেন থাকে, অ্যান্থার মানেই পরাগধানী, ঠিক আছে, তার মধ্যে পোলেন থাকে। আমি আস্তে আস্তে বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো প্রত্যেক জিনিস, কারণ এর থেকে প্রশ্ন আসছে, আশা করি দেখতেই পাচ্ছ। এবার চলো আবার একটু ডিপ কালিতে চলে যাই। হ্যাঁ, এবার এই যে অংশটা, এই যে দণ্ডায়মান অংশ রয়েছে, এটাকে বলি গর্ভদণ্ড। এটাকে আমরা কি বলি? গর্ভদণ্ড। চলো আমি একটা কাজ করি, আগে দাগগুলো টেনে নিই, তাহলে আমার সুবিধা হবে। এটাকে আমরা বলি গর্ভদণ্ড, ঠিক আছে। আর এই যে মুন্ডু দেখতে পাচ্ছ, হাড়ের মতো একটা অংশ রয়েছে, এই যে মুন্ডু, ঠিক আছে, এই যে যেটা আমি একবার টেনেছিলাম, টেনে ডিলিট করে দিলাম, একে আমরা বলি গর্ভমুণ্ড, ঠিক আছে। একে আমরা কী বলি? গর্ভমুণ্ড। আর এই যে পার্টটা তুমি দেখতে পাচ্ছ, এই যে পার্টটা, এই যে পার্টটাকে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, এই পার্টটাকে বলা হয় ওভারি বা ডিম্বাশয়, ঠিক আছে। আর এই ডিম্বাশয়ের মধ্যে এই যে অংশগুলো তুমি দেখতে পাচ্ছ, এই যে অংশগুলো যেগুলো তোমার আমি এখন দাগাচ্ছি বা এখানে গুলিয়ে যেতে পারছে, এই পাশে দাগিয়ে দিচ্ছি, এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এটাকে আমরা বলি ওভিউল বা ডিম্বাণু, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? চলো লেখা যাক এগুলোকে। তাহলে এটাকে আমি কি বললাম? গর্ভদণ্ড, গর্ভদণ্ড, ঠিক আছে। বা এটাকে বলা হয় স্টাইল, স্টাইল। এটাকে আমরা বলি গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড। এটাকে বলা হয় স্টিগমা। কি বলা হয়? স্টিগমা। এবার একটা জিনিস, আচ্ছা আরেকটা জিনিস বাকি, সেটা লিখে দিই। এটা হচ্ছে আমাদের ওভারি বা ডিম্বাশয় বা ওভারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওভিউল বা ডিম্বাণু, ওভিউল, OVULE, ওভিউল। আচ্ছা একটা কাজ করি, এখানে কেটে দিয়ে তোমাদের পরিষ্কার করে লিখে দিই, তোমাদের গুলিয়ে যেতে পারে, ঠিক আছে। ওভিউল, OVULE মানে ডিম্বাণু, ঠিক আছে। আচ্ছা গেল। আচ্ছা এবার একটা জিনিস বলি তোমাদের, এখানে যে পুরো পার্টটা রয়েছে এর মধ্যে তোমরা বলবে স্যার গর্ভপত্রটা কোথায় গেল? ঠিক আছে, তোমাদের মনে হতে পারে স্যার গর্ভপত্র কোথায় গেল, চলো দেখে নেওয়া যাক গর্ভপত্র কোথায় গেল। গর্ভপত্র হচ্ছে গর্ভমুণ্ড, ডিম্বাশয়, গর্ভদণ্ড, এই যে পুরো পার্টটা, এই যে পার্টটুকুর মধ্যে আমি এখানে তোমাদের করে দিলাম, কি বলে, ইয়েলো করে দিলাম, এই পুরো পার্টটা কি আমরা বলছি? গর্ভদণ্ড, সরি গর্ভপত্র বা কার্পেল। কি বলছি আমরা? গর্ভপত্র বা কার্পেল। আমার কথা বোঝা যাচ্ছে? এই যে পুরো তিনটে পার্ট দেখে নাও ভালো করে, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, ডিম্বাশয়, স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি। ওভারির মধ্যে থাকে ওভিউল। যেমন অ্যান্থার বা পরাগধানীর মধ্যে থাকে পোলেন বা পরাগ রেণু, তেমন ডিম্বাশয় বা ওভারির মধ্যে থাকে ডিম্বাণু বা ওভিউল, ঠিক আছে। এই যে তিনটে পার্টকে নিয়ে আমার তৈরি হচ্ছে কার্পেল। এগুলো আরও ডিটেলসে, এর মধ্যে আরও কিছু আছে, সেই ডিটেলসটা পুরোটা আমি মরফোলজি অফ ফ্লাওয়ারে পড়িয়েছি, ঠিক আছে। আমি নিচে বায়োলজির লিঙ্কও দিয়ে দেবো, প্রথম যে কমেন্ট বক্স সেটাকে ফলো করবে। প্রথমে জেনারেল সায়েন্সের 47টা বা 48টা ভিডিও লিঙ্ক থাকবে, তারপর নিচে দেখবে বায়োলজি ফ্রি ভিডিও লিঙ্ক বলে দেওয়া আছে, ওখানে গেলেই তোমরা পেয়ে যাবে পুরো ব্যাপারটা। প্রথম কমেন্টটাকে ফলো করবে, কমেন্ট বক্সের প্রথমটাকে ফলো করবে, পিন করে দেওয়া আছে। ওকে চলো নেক্সট আমরা পরের পার্টে যাই। এখানে অ্যান্সার আমাদের কী হবে? গর্ভপত্র উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। চলো নেক্সট পরের পার্টে দেখো। পরের প্রশ্নের উত্তর দাও। বায়ুতে শব্দের গতিবেগ 333 মিটার পার সেকেন্ড। এইভাবে 1 সেকেন্ডে 333 মিটারের দূরত্ব অতিক্রম হবে নিম্নস্থ কোনটির দ্বারা? Sound travels at a speed of 333 meter per second in the air, thus in 1 second a distance of 333 meter is travelled by। অর্থাৎ 333 মিটারের একটা দূরত্বকে
কোনটার মাধ্যমে সে করে? দেখো প্রথম কথা এটা কেটে যাবে, ফার্স্ট অপশান তোমাদের কারেক্ট অপশান কোনটা হবে পরে বলছি, ঠিক আছে? আগে নিজে একবার ট্রাই করো। উৎস বা সোর্স কি হতে পারে? ভালো করে বোঝো। হতে পারে না। কেন হতে পারে না? কারণ উৎস বা সোর্স থেকে শব্দ উৎপন্ন হয়। শব্দ এখানে বলেছে এই যে ডিস্ট্যান্সটা অতিক্রম করছে 1 সেকেন্ডে, সেটা কিসের মাধ্যমে করছে? আমরা জানি সাউন্ড কোনো কিছুর মাধ্যমে করে, কারণ শূন্য দিয়ে সাউন্ড যেতে পারে না, কারণ সাউন্ড হচ্ছে একটা লংচুডিনাল ওয়েভসের মাধ্যমে যায়, অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গের মাধ্যমে যায়, ঠিক আছে? লংগিচুডিনাল ওয়েভস, ট্রান্সভার্স ওয়েভস বা লম্ব দৈর্ঘ্যের যে তরঙ্গ তার মাধ্যমে যায় না, যেটা কিনা আলো যায়। আলোকে ওই জন্য ইলেকট্রোম্যাগনেটিক রেজ বলা হয়, ঠিক আছে? শব্দ সেটা নয়, ওকে? রেডিও ওয়েভস যেমন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তারপরে তোমাদের লাইট ওয়েভস যেমন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, এরা ট্রান্সভার্স ওয়েভস, মানে কি লম্ব দৈর্ঘ্য তরঙ্গযুক্ত এরা, কিন্তু এ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গযুক্ত। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এটা অনেক সময় পরীক্ষায় পড়ে, যে সাউন্ড কিন্তু একটা অনুদৈর্ঘ্য তরঙ্গযুক্ত, ঠিক আছে? অনুদৈর্ঘ্য, এটা লিখেও দিই, তরঙ্গযুক্ত। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কিন্তু তোমাদের হবে এইটা, ডিস্টারবেন্স। এইটা তোমাদের উত্তর হবে, ঠিক আছে? এটা রেলে পরীক্ষা পড়া প্রশ্ন, এটা তোমাদের অ্যান্সার হবে ডিস্টারবেন্স। পার্টিকেল কিন্তু উত্তর হবে না। পার্টিকেল কেন উত্তর হবে না? দেখো পার্টিকেলগুলো কাঁপে, কিন্তু পার্টিকেলগুলো কাঁপে কেন? ডিস্টারবেন্সের জন্য কাঁপে, ঠিক আছে? আমরা জানি যে অনুদৈর্ঘ্য তরঙ্গে যে ডিস্টারবেন্স তৈরি হয়, সেই ডিস্টারবেন্সের কারণে সেখানকার পার্টিকেলগুলো কাঁপে, যেদিকে যাচ্ছে তার সঙ্গে সমান্তরালে কাঁপে, ওই জন্য এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। পার্টিকেলগুলো কাঁপে কেন? ডিস্টারবেন্সের কারণে। সো অ্যান্সার উইল বি দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট আমরা পরেরটায় যাব। নেক্সট প্রশ্ন দেখো, শক্তির কোন ফর্মটি একটি সাইকেল চালানোকালীন সময়ে সংগঠিত হয় না? ঠিক আছে, দেখো তাপ শক্তি উৎপন্ন হয়, অবশ্যই মাথা রাখবে হিট উৎপন্ন হয় সাইকেল চালানোর সময়। কেন? তুমি যদি সাইকেল চালাও, তুমি দেখবে কিছু সাইকেল চালানোর পরে তোমার গা গরম হচ্ছে এবং তাতে তুমি ঘামছো, অর্থাৎ তাপ শক্তি ডেফিনেটলি উৎপন্ন হয়। রাসায়নিক শক্তি কি উৎপন্ন হয়? তুমি একটা কথা ভাবো তো, রাসায়নিক শক্তি কি উৎপন্ন হয়? সাইকেল চালানোকালীন সংগঠিত হয় না, ঠিক আছে? যান্ত্রিক শক্তি তো ডেফিনেটলি উৎপন্ন হয়, তাপ শক্তি তো ডেফিনেটলি উৎপন্ন হয়, গতি শক্তি তো ডেফিনেটলি উৎপন্ন হয়। তাহলে যেটা উৎপন্ন হয় না সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। আচ্ছা, অনেকে বলবে স্যার আমাদের শরীরে যেটা তাপ উৎপন্ন হচ্ছে সেটা তো কেমিক্যাল রিয়াকশানের কারণে উৎপন্ন হচ্ছে। তো তুমি আমাদের শরীরে তাপটাকে ছেড়ে দাও, তুমি যদি প্যাডেল করতেই থাকো, কিছু সময় পরে দেখবে ওই যে চেনটা আছে এবং তার যে বল বিয়ারিং আছে সেটা গরম হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ ওটা ঘর্ষণের কারণে হয়। তো তুমি যদি আমাদের দেহের তাপ শক্তির কথা ছেড়েই দাও, তুমি যদি শুধু সাইকেলটাকে নিয়েও ভাবো, তাহলেও সেখানে তাপ উৎপন্ন হচ্ছে। অতএব এখানে সাইকেল চালানোর ক্ষেত্রে কিন্তু রাসায়নিক শক্তি কী হচ্ছে না? কার্যকারী হচ্ছে না, ঠিক আছে? তো দেখে নাও আমাদের অপশান কোনটা সঠিক, একবার দেখিয়ে দিই তোমাদের, ঠিক আছে? জাস্ট আ মিনিট। ইয়েস, দিস ইজ দ্য কারেক্ট অপশান, অর্থাৎ রাসায়নিক শক্তি উইল বি দ্য কারেক্ট অপশান, ঠিক আছে? বারবার বলছি ভালো করে বোঝো, তুমি যখন ভালো করে বুঝবে, তুমি যখন সাইকেল চালাচ্ছ তখন তোমার গায়ের দিকে তাকানোর দরকার নেই, তুমি সাইকেলের দিকে তাকাও। অনেকক্ষণ সাইকেল চালানোর পরে তুমি যদি ওর যে রিং আছে তার যে বল বেয়ারিং যদি খুলে দেখো, দেখবে সেখানেই ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়েছে। সো তাপ ডেফিনেটলি উৎপন্ন হয়। যান্ত্রিক শক্তি তো ডেফিনেটলি, কারণ পুরো সাইকেলটা যান্ত্রিক শক্তির মাধ্যমেই চলছে, মেকানিক্যাল এনার্জি। গতিশক্তি তো ডেফিনেটলি, কারণ সাইকেলের গতি রয়েছে, সাইকেল চালানো হচ্ছে বলছে, সাইকেল থেমে আছে এমনটা বলছে না। তো এখানে ডেফিনেটলি অ্যান্সার কোনটা হবে? রাসায়নিক শক্তি উইল বি দ্য কারেক্ট অপশন, ঠিক আছে? বারবার বলছি এই যে সাধারণ ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু মিস্টেক হয়। চলো নেক্সট পরের প্রশ্নে দেখো, ওহমের সূত্র অনুযায়ী যদি কারেন্ট বৃদ্ধি পায় তাহলে বিভব পার্থক্য ধ্রুবক থাকে, তবে প্রতিরোধ অপরিবর্তিত থাকবে, প্রতিরোধ হ্রাস পাবে, প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, বিভব পার্থক্য হ্রাস পাবে, কোনটা অপশানে থাকবে? প্রথম কথা হচ্ছে অপশান কোনটা আছে দেখো, আগে অ্যান্সার দেখে নাও। অ্যান্সার হচ্ছে তোমাদের প্রতিরোধ হ্রাস পাবে। এটা কেন হবে বলে দিই। দেখো এখানে বলেছে বিভব পার্থক্য, কারেন্ট যদি বৃদ্ধি পাচ্ছে, আমরা আর এর যে ফর্মুলা জানি, আর মানে রেজিস্ট্যান্স বা রোধ বা প্রতিরোধ, রেজিস্ট্যান্স, এই যে এইটা, ঠিক আছে? আর এর যে ফর্মুলা পাই সেখানে আমরা জানি ভি বাই আই, ঠিক আছে? অর্থাৎ আর ভি এর সাথে সমানুপাতিক, কিন্তু আই এর সাথে ব্যাসানুপাতিক সম্পর্কে থাকে। আই মানে হচ্ছে এখানে কারেন্ট, আই মানে কি এখানে কারেন্ট, এই দেখো আই বলে লেখাও আছে, আর এখানে এটা ভি বলে দেখো উল্লেখ করাও আছে, পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে ভি বলে উল্লেখ করা আছে। এই যে রিলেশান, এই রিলেশান অনুযায়ী এটা আসে। আর মানে আর হচ্ছে সমানুপাতিক হয় ভি এর সাথে, মানে বিভব পার্থক্যের সঙ্গে আর হচ্ছে সমানুপাতিক, কিন্তু আর কারেন্টের সঙ্গে ব্যাসানুপাতিক সম্পর্কে থাকে। অতএব কারেন্ট যদি বাড়ে, ভিকে স্ট্যান্ড বাই রেখে তুমি যদি কারেন্টকে বাড়াও,
তাহলে তার উল্টো এফেক্ট পড়বে আরের উপর, আর কিন্তু কমতে থাকবে। আর কী হবে, আর কিন্তু ডেফিনেটলি আর কিন্তু কমে যাবে। ঠিক আছে, সো এটাই হবে, প্রতিরোধ দেখো হ্রাস পাচ্ছে, রেজিস্ট্যান্স দেখো হ্রাস পাচ্ছে। ক্লিয়ার হলো? কারেন্টের চ্যাপ্টার আমি খুব ভালো করে করিয়ে দিয়েছি তোমাদের, সুতরাং তোমাদের সব জিনিস ভুল হওয়ার কথা নয়। ওকে, এই তিনটে রিলেশন থেকে এটাকে আমরা পেতে পারি। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। দেখো কী বলছে, একটি সংকুচিত স্লিঙ্কি, ঠিক আছে, এই কম্প্রেস স্লিঙ্কি ইজ রিলিজড, তাকে মুক্ত করা হলো। এটির মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি আছে, মানে এটির মধ্যে যে স্থিতিশক্তি আছে, স্থিতিশক্তি ইংরেজিটা এখানে ভেঙে গেছে, স্থিতিশক্তি আছে, সেটা কিসে রূপান্তরিত হবে? মনে রাখবে এই যে পোটেনশিয়াল এনার্জি অলওয়েজ কিন্তু কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতেই রূপান্তরিত হয়। তো অ্যান্সার আমাদের এখানে কী হবে? গতি শক্তি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ওকে, চলো নেক্সট আমরা পরেরটা দেখো। শক্তির চ্যাপ্টার থেকে কিন্তু দু ধরনের প্রশ্ন আমরা পেলাম। চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, মাল্টিপল ফিশন, আমি যে 500 MCQ তোমাদের করাচ্ছি তার পার্ট 1-এ আমি মাল্টিপল ফিশন এবং বাইনারি ফিশনের কথা উল্লেখ করেছিলাম। মাল্টিপল ফিশন মানে হচ্ছে একাধিক বিভাজন, ঠিক আছে, বা বহু বিভাজন বলেও একে বলা হয়। ঠিক আছে, বহু বিভাজন এইভাবেও একে ধরা হয়। আর বাইনারি ফিশন মানে হচ্ছে দ্বিবিভাজন। দুই প্রকারের হয়, আমি তোমাদের ওখানে উল্লেখ করেছিলাম। প্লাজমোডিয়ামের আমি ওখানে কিন্তু মনে আছে হয়তো উদাহরণও দিয়েছিলাম, মনে করে দেখো। আগেরটা যেটা বলে দিয়েছি এটাই সেটা কাজে লাগলো। অ্যান্সার আমাদের এখানে কী হবে? প্লাজমোডিয়াম। একাধিক বিভাজন কোনটায় দেখা যায়? প্লাজমোডিয়ামে দেখা যায়। রিজোপ্রাসে বাইনারি ফিশন দেখা যায়। ঠিক আছে, বাইনারি ফিশন দেখা যায় রিজোপ্রাসে। ইস্টে স্পোরও দেখা যায়, বাইনারি ফিশন দেখা যায়। প্ল্যানেরিয়াতেও বাইনারি ফিশন দেখা যায়। তো অ্যান্সার আমাদের কী হবে এখানে? প্লাজমোডিয়াম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চল নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, রেলে পড়া প্রশ্ন। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি খাদ্য সামগ্রীকে অক্সিডাইজড হওয়া থেকে প্রতিরোধ করতে ব্যবহার করা হয়? তোমরা যে চিপসের প্যাকেট খাও, ওই চিপসের প্যাকেটের মধ্যে নাইট্রোজেন গ্যাসকে কী করা হয়? চেপে ঢুকিয়ে দেওয়া হয়, এই কারণে যাতে ওটার উপর একটা লেয়ার তৈরি হয় এবং সেই লেয়ার এমন একটা মানে বলতে পারো আবরণ তৈরি করে যেটা ভেদ করে অক্সিজেন কী করতে পারে না, ওদের মধ্যে যে বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট আছে তার সঙ্গে বিক্রিয়া করতে পারে না, ওদেরকে অক্সিডাইজ করতে পারে না। তো অ্যান্সার হেয়ার উইল বি নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেন গ্যাস থাকে, শুধু চিপসের প্যাকেট না, যে কোনো প্যাকেটজাত দ্রব্য তার মধ্যে হালকা করে নাইট্রোজেন গ্যাসকে ভরে দেওয়া হয়। এই কারণে ভরে দেওয়া হয় যাতে ওটা এমন একটা আবরণ তৈরি করে যাতে অক্সিজেন ওই যে দ্রব্যগুলো, তাদের যে মেটেরিয়াল, তার মধ্যে যে রাসায়নিক পদার্থগুলো আছে তাদের সাথে বিক্রিয়া না করতে পারে, জারণ না ঘটাতে পারে এবং অক্সিডেশন না ঘটাতে পারে। অ্যান্সার হেয়ার উইল বি নাইট্রোজেন। ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, সুপার প্রশ্ন। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি লগের প্রশ্ন, তো আমি এটাকে লগ দিয়ে করাচ্ছি না, নর্মাল ভার্সানে তোমাদের করে দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে অ্যান্সার তোমাদের আমি গিভেনই রেখেছি। অ্যান্সার তোমাদের হবে এত গুণ কমে যাবে, এটাই তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, আমি এটা কোনোভাবে আর অবস্ট্রাক্ট করিনি, কিন্তু কেন এটা হচ্ছে সেটা দেখে নাও। দেখো আমরা দেখতে পাচ্ছি, আমরা যখনই কোনো পিএইচের কথা বলি, পিএইচ কত থেকে শুরু হয়? আমরা জানি 0 দিয়ে শুরু হয়, 0 দিয়ে স্টার্ট হয় পিএইচ আমাদের। ঠিক আছে, 0, তারপর আমাদের 1, তারপর আমাদের 2, এবং এইভাবে আমাদের পিএইচ কিন্তু চলতে থাকে। ঠিক আছে, যদি একটু বাড়িয়ে দিই এটাকে। ঠিক আছে, পিএইচ আমাদের চলতে থাকে এবং আমাদের পিএইচ থামে কোথায় গিয়ে? আমাদের পিএইচ থামে 14তে গিয়ে। 14তে গিয়ে আমাদের পিএইচ থামে। মাঝখানে আমাদের নিউট্রাল থাকে কত? 7, যেটা হচ্ছে জলের পিএইচ। ঠিক আছে, এভাবে আমাদের এখানে 3ও আসে এবং আমাদের এখানে 6ও আসে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে আমরা যত 0-র দিকে যাব তত আমরা অ্যাসিড পাবো, রাইট? দেখো কীভাবে হয় ভালো করে বোঝো। আমরা যত 0-র দিকে যাব তত আমরা কী পাবো? আমরা পাবো অ্যাসিড। ঠিক আছে, আর যত আমরা তোমাদের 14-র দিকে যাব তত আমরা পাবো বেজ, মানে ক্ষার। বেজ মানে কি? ক্ষার। তত আমরা বেস পাবো, মানে ক্ষার পাবো, আর অ্যাসিড পাবো এদিকে গেলে। এবার আমরা এটাও জানি, ঠিক আছে, এবার আমরা এটাও জানি যে অ্যাসিডে আমাদের H+ আয়ন থাকে, ঠিক আছে, আর ক্ষারে আমাদের OH- আয়ন থাকে। ঠিক আছে, তার মানে আমি একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারছি, যদি আমার পিএইচ, ভালো করে বুঝবে, যদি আমার পিএইচ বাড়ে, ঠিক আছে, যদি আমার পিএইচ বাড়ে, অ্যাকচুয়ালি পি ছোটো হাতের, এইচটা বড় হাতের, এইভাবে লেখা হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, চলো আমি তাই করে দিই। যদি আমাদের পিএইচ বাড়ে, ঠিক আছে, তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনকে ডেফিনেটলি কমতে হবে। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনকে কী করতে হবে? ডেফিনেটলি কমতে হবে, কারণ পিএইচ দেখো এখানে বলছে 3 থেকে 6 হচ্ছে, ভালো করে বোঝো। কী বলছে? 3 থেকে 6 হচ্ছে, তাহলে পিএইচ বেড়ে যাচ্ছে।
পিএইচ যত 14 দিকে যাবে তত তো ক্ষারের দিকে যাবে, ক্ষারে তো ওএইচ বেশি থাকে, এইচ প্লাস কম থাকে, তাহলে পিএইচ যত বাড়বে হাইড্রোজেন আয়ন তত কমবে, ফলে যেগুলো বৃদ্ধি সেগুলো একটাও মানে অপশানে হবে না। অর্থাৎ বৃদ্ধিগুলো ফার্স্ট কেটে ফেলে। এই যে এখানে আমার একটা বৃদ্ধি আছে, এটা ফার্স্ট কাটো, এটা হবে না। এই যে আমার এখানে বৃদ্ধি আছে, এটা ফার্স্ট কাটো, এটা আমার হবে না। তাহলে অ্যান্সার আমার এইটা হতে পারে, হয় এই কমে যাওয়াটা হবে যেটা ফার্স্টে আছে, অথবা এইটা হবে, হয় আমার এটা হবে এখানে কমে যাওয়া আছে, অথবা আমার এখানে হবে। কোনটা অপশানে হবে? এখন দেখো একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এইটা একটু মনে রাখতে হবে, নাহলে গণ্ডগোল, ঠিক আছে? এই কিছু কিছু জিনিস মনে রাখতে হয়। যেমন দেখো আমরা জানি যে পিএইচ 3 মানে হচ্ছে, পিএইচ 3 কথার মানে হচ্ছে সেই সময় ভালো করে বুঝবে, সেই সময় হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে 10⁻³ ঠিক আছে? পিএইচ যখন 3 তখন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত? 10⁻³ ঠিক আছে? পিএইচ যখন আমাদের 6 তখন তার মানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত হয়? -6। এটা এইভাবেই ধরা হয়, অর্থাৎ 10-এর পাওয়ারের ঘাটতি হিসাবে ধরা হয়, ঠিক আছে? 10-এর পাওয়ারের ঘাটতি হিসাবে এটাকে ধরা হয়। ওকে, আশা করি বুঝতে পারছো। -6। একটা জিনিস ভালো করে দেখো তুমি, ইয়েস, একটা জিনিস ভালো করে দেখো, এখান থেকে এইটার মধ্যে পার্থক্য কত আছে খেয়াল করো, যেটা বলছি ভালো করে খেয়াল করো। এখান থেকে এটার মধ্যে পার্থক্য কত আছে? আমরা দেখতে পাচ্ছি 10⁻³ এর পার্থক্য আছে। তার মানে অ্যান্সার আমাদের কী হবে? এটা 1000-এর অ্যান্সার হবে। এবার তোমরা বলবে স্যার এটা কি বিয়োগ করে হয়? 10⁻⁻6 থেকে আমি 10⁻³ বিয়োগ করে দিলাম। অ্যাকচুয়ালি 10⁻³ বড়, ঠিক আছে? যেহেতু 1/, মাইনাস মানে 1/, সো এটা বড়ো হবে, এটা ছোটো হবে। তো অ্যাকচুয়ালি এরমভাবে হয় না, তুমি সরাসরি বিয়োগ করে এটা অ্যান্সার বার করতে পারো, তাহলে তোমার 0.00999 সামথিং অ্যান্সার আসবে, সেটা হয় না। অ্যাকচুয়ালি পাওয়ারগুলোর মধ্যে ডিফারেন্স করে দেখায়, অ্যাকচুয়ালি দেখায় রেশিও করে লগ ফাংশানে, কিন্তু সেটা আমি করছি না, তোমাদের বলে দিচ্ছি। এই দেখো 3 আর 6, তাহলে পার্থক্য কত? 3-এর পার্থক্য, তো 10-এর মাথায় 3 বসো, মাইনাসগুলো বাদ দিই, সেটাই আমার উত্তর হবে। অর্থাৎ এখানে 1000 উইল বি দ্য কারেক্ট অপশন হেয়ার। এই জন্য এটা আমার উত্তর হবে, ঠিক আছে? অথবা অ্যান্সার এখানে কোনটা হবে? এটা আমার অ্যান্সার হবে। কমে যা, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট পয়েন্টটায় যাবো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলেছে আলোক একটি রশ্মি যখন সেটা ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে যায়, when it goes from denser media to rarer medium then it bends towards, তখন সেটা কোন দিকে বেঁকে যায়, ঠিক আছে? এই যে when a ray of light travels from a denser medium to rarer medium, denser মানে ঘনতর, rarer মানে লঘুতর, then it bends towards, towards মানে দিকে, আমি এটা বলছি কোন দিকে বেঁকে যায় সেটা, ঠিক আছে? দেখো আমি একটা জিনিস তোমাদের এঁকে দেখাই একটু, তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে আরও ইজি হবে। এই ধরো সাপোজ এটা একটা কাঁচ, ঠিক আছে? এটা একটা কাঁচ, ওকে, দিস ইজ আ গ্লাস, একটা কাঁচ। আর রশ্মি সাপোজ ধরো ওপরে এয়ার আছে, বাতাস আছে, ঠিক আছে? এয়ার থেকে বেরিয়ে রশ্মি কাঁচে প্রবেশ করলো, ঠিক আছে? এয়ার থেকে বেরিয়ে রশ্মি কী করলো? কাঁচে প্রবেশ করলো, ওকে। যেই রশ্মি কাঁচে প্রবেশ করে সেই রশ্মি কী করে? অভিলম্ব থেকে দূরে বেঁকে যায়। এখন অভিলম্ব কোনটা সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? আবার ওই রশ্মি, সাপোজ ধরো ওই রশ্মি আবার কি হচ্ছে, এবার এই রশ্মি, সাপোজ ধরো একটা রশ্মি আসছে এখানে, ঠিক আছে? এই ধরো পড়লো, এই সাপোজ ধরো পড়েছে, ঠিক আছে? তাই রশ্মিটা বেরিয়ে যাওয়া উচিত ছিল এইভাবে, কিন্তু রশ্মি এভাবে বেরোয় না। এইখানে আসার পরে এখানে একটা অভিলম্ব এঁকে দিই ফার্স্ট, তাহলে বুঝতে পারবো। অভিলম্ব হচ্ছে একটা লম্ব, যেটা এই রশ্মি পড়া বা না পড়ার ওপর নির্ভর করে না, স্টেডি এর ওপরে দাঁড়িয়ে থাকে, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? এবার 90 ডিগ্রি হচ্ছে না, জাস্ট আ মিনিট, এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? অর্থাৎ এই অবিলম্বের যে কোণের মান সেটা এই যে কাঁচের সঙ্গে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এবার আমি যেটা তোমাদের দেখাতে চাইছি, ওই যে রশ্মিটা এলো, এই রশ্মিটা কী করবে? অবিলম্বের দিকে কিন্তু বেঁকে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। যা উচিত ছিল কোন পথে ভালো করে বুঝবে, যা উচিত ছিল কোন পথে, যা উচিত ছিল এই পথে, এই পথে সোজা বেরিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু তা না করে ও কী করে? স্লাইড এইভাবে যাওয়া উচিত ছিল, এভাবে যাওয়া উচিত ছিল, একদম যেভাবে পড়ছে সেইভাবে না করে কী করে? ও স্লাইড অবিলম্বের দিকে বেঁকে যায়, ঠিক আছে? ও কী করে? অবিলম্বের দিকে বেঁকে যায়। এটা কখন হয়? এটা তখন হয় যখন এয়ার থেকে, বাতাস থেকে কাঁচে আসছে, অর্থাৎ বাতাস কাঁচের থেকে ঘন নয়, বাতাস কাঁচের থেকে হালকা, তো বাতাস থেকে যখন এটা কাঁচে আসছে তখন এই ব্যাপারটা হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এরকমই আর একটা জিনিস ঘটে, কখন ঘটে দেখো বলে দিই।
এরকম আর একটা জিনিস ঘটে যখন সেটা কাঁচ থেকে বায়ুতে যায়, অর্থাৎ ঘন থেকে লঘুতে যাচ্ছে। সিমিলার জিনিস আর একটা ঘটে, কিন্তু সিমিলার নয়। ঠিক আছে, কি হয় দেখে নাও। আবার আমি তোমাদের, এই হচ্ছে আমার অভিলম্ব। ঠিক আছে, এবার কি হচ্ছে, ও কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে। ভালো করে বুঝবে, কাঁচ থেকে কোথায় যাচ্ছে? বায়ুতে। দেখো, কাঁচ থেকে বায়ুতে গেলে ও কী হয়, ওর যাওয়া উচিত ছিল কোন পথে? এই যে কাঁচ, কাঁচ থেকে এই কাঁচ, কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে, যাওয়া উচিত ছিল কোন পথে? যাওয়া উচিত ছিল এই পথে, এই সোজা যাওয়া উচিত ছিল, এই সিধে যাওয়া উচিত ছিল, কিন্তু না করে ও কী করে, অবিলম্ব থেকে কিছুটা দূরে এরকম বেঁকে যায়, দূরে বেঁকে যায়। ঠিক আছে, ভালো করে দেখো, এখানে তুমি কি দেখতে পাচ্ছ? এই পথে যাওয়া উচিত ছিল, অবিলম্বের দিকে সরে আসছে। আর এখানে কি হচ্ছে, ওর এই পথে যাওয়া উচিত ছিল, ও না করে কি করছে, অবিলম্বের দিকে বেঁকে না গিয়ে কী করছে, অবিলম্বের থেকে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, আর এটা কখন হয়? যখন ও কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে, বায়ু। ওকে, দেখো এখানে এই যে যেটা বেরোচ্ছে সেটাকে বলা হয় রিফ্র্যাকশন অ্যাঙ্গেল, আর এখানে বেশি, এখানে আই এখানে কম। ঠিক আছে, এখানে আইয়ের থেকে আর বেশি হয়। এই জায়গায় এই যে পোর্শনটার কথা বলছি, এই পোর্শনে কি হয়, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখার মতো ব্যাপার। আই বেশি হয় না আর এর থেকে, আর বেশি হয় আয়ের থেকে। আর এই জায়গায় কী হয়, এই দেখো, এটা হচ্ছে আমার আই, এটা হচ্ছে আমার আর। ঠিক আছে, এখানে আই বেশি হয় আর এর থেকে, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ঠিক আছে, আই মানে এখানে আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ গ্রেটার দ্যান অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ লেজার দ্যান আর শর্টার দ্যান আর স্মলার দ্যান অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, অর্থাৎ আপতন কোণ প্রতিসরণ কোণের থেকে কম হয়। এখানে প্রতিফলন হচ্ছে না, কিন্তু প্রতিসরণ হচ্ছে। আলোরশ্মি যখন বাঁকে তখন তাকে প্রতিফলন নয়, প্রতিসরণ বলে। আপতন কোণ প্রতিসরণ কোণের থেকে ছোট হচ্ছে, আর এখানে আপতন কোণ প্রতিসরণ কোণের থেকে বড় হচ্ছে। এইভাবে প্রশ্ন পড়ে, সবটা বলে দিলাম। ঠিক আছে, এবার এসো আমার এখানে প্রশ্নে। এবার তোমাকে কি বলেছে, অবিলম্ব থেকে দূরে যায়। দেখো, ঘন থেকে লঘুতে যাচ্ছে, বায়ু হচ্ছে লঘু, লঘু থেকে ঘনতে যাচ্ছে। এইখানে দেখো, ঘন থেকে লঘুতে যাচ্ছে, কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে, মানে ঘন থেকে লঘুতে। কী হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। লালটা হচ্ছে অবিলম্ব, অবিলম্ব থেকে দূরে সরে যায় এবং গতি বেড়ে যায়। এইটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার হবে, এইটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট পরের প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ছুরি দিয়ে কাটা যায় যে ধাতুকে, নিজের একবার ট্রাই করো। তার সাথে সাথে আরেকটা প্রশ্নের উত্তর আমাকে দেবে, দ্য হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ভালো, সব থেকে ভালো তড়িৎ পরিবাহী ধাতুর নাম কি? ঠিক আছে, বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, সব থেকে ভালো তড়িৎ পরিবাহী ধাতু কোনটা? সব থেকে ভালো তড়িৎ পরিবাহী ধাতু, তড়িৎবাহী লিখে দিচ্ছি এখানে, তড়িৎবাহী ধাতু। যদি অপশান চাও আমি অপশানও দিচ্ছি, চলো। ফার্স্ট হচ্ছে তোমাদের সিলভার, মানে রূপা। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের তামা, আর 3 অ্যালুমিনিয়াম। কারণ এই কটার মধ্যেই গোলায়। আর একটা অপশান থাকতে পারে লোহা, লোহা বলে একটা অপশান দিয়ে দিতে পারে, দেওয়া না দেওয়া সমান। তোমরা বুঝতেই পারবে যে লোহা নয়, তোমাদের গোলাবে এই 3টের মধ্যে। ঠিক আছে, বেস্ট কন্ডাক্টর, সব থেকে ভালো তড়িৎ পরিবাহী ধাতু কোনটা? আমার হাত লেখার দিকে তাকাবে না, জাস্ট অ্যান্সারের দিকে তাকাও। ঠিক আছে, আই হেট মাই হ্যান্ড রাইটিং। চলো, এখানে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার কিন্তু এখানে হবে সোডিয়াম। ঠিক আছে, ছুরি দিয়ে কাটা যায় যে ধাতুকে, সেটা উত্তর তোমাদের হবে কি? সোডিয়াম। এখানে যদি পটাশিয়াম থাকতো, ঠিক আছে, তাও আমাদের অপশানে হতো Na এবং K। ঠিক আছে, যদি এখানে পটাশিয়াম থাকতো তাও অপশানে হতে পারতো। পটাশিয়াম এবং সোডিয়াম এই দুটো ধাতুই কিন্তু আমাদের আছে, যারা যারা কী করতে পারে, যারা কিন্তু তোমাদের তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, এবার এখানে দেখো, বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? অ্যান্সার হেয়ার উইল বি, অ্যান্ড দ্য অ্যাওয়ার্ড গোস টু, অ্যান্সার হেয়ার উইল বি সিলভার। সিলভার ইজ দ্য অনলি অপশান। সিলভারের পরে তামা, তার অনেক পরে অ্যালুমিনিয়াম। সিলভার ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাহলে
লাইনগুলো যেগুলো ইলেকট্রিসিটি লাইন সেগুলো অ্যালুমিনিয়ামের হয় কেন, তামারও কেন হয় না? কারণ সিলভার এবং তামার দাম অত্যন্ত বেশি, সিলভারের দাম তো বেশ বেশি, এতটাই বেশি যে ওই পরিমাণ টাকা খরচা করা পসিবল নয়। আর যেখানে অ্যালুমিনিয়াম দিয়ে কাজ মিটে যায়, অত জোরালো পরিমাণ কন্ডাক্টিভিটি আমাদের দরকার নেই, সেই জন্য এখানে অ্যালুমিনিয়াম দেওয়া হয়, কারণ এটা বাজেট সাপেক্ষ, কস্ট সাপেক্ষ এবং ওই পরিমাণ অর্থটাকে জনগণের কল্যাণে লাগানো হয়। ঠিক আছে, এবার এটা ডিবেটেবল কীভাবে জনগণের কল্যাণে লাগানো হয়। যাই হোক, তো পটাশিয়াম এবং সোডিয়াম এই দুটো আমাদের এখানে অ্যান্সার হলে হতে পারতো। এখানে যে প্রশ্নটা দিয়েছে ছুরি দিয়ে কাটা যায় কোন ধাতুকে, ক্লিয়ার হলো? চলো।